এই ধরনের একজন কর্মীকে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার শপথ। আপনি আপনার সন্তানদেরকে সবচেয়ে টাফ সিটে লড়িয়ে দিচ্ছেন, আর আপনি নিজে সবচেয়ে সেফ সিটে যাচ্ছেন। আপনার সন্তানদের মধ্যে অনেকের জমানত বাজেয়াপ্ত বাঁচিয়ে দিচ্ছেন, আপনি বাঁচাতে পারছেন না। সন্তানরা প্রশ্ন করলে দোষ। পার্টিকে সামনে রেখে নিজেকে ব্র্যান্ড বানাতে চায়, সেই ব্র্যান্ডের নাম সেলিম যদি হয় তাহলে তার বিরুদ্ধে আমার লড়াই। ব্র্যান্ড অ্যাম্বাসাডার যদি শতরূপদা হয় তাহলে তার বিরুদ্ধে আমার লড়াই। যারা তোমাকে একসময় মানে এমন মার মেরেছিল যে তুমি প্রায় মারা যাচ্ছিলে, খুন হয়ে যাচ্ছিলে, তুমি শেষ পর্যন্ত সেই দলটাকে বেছে নিলে। প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ভাই আমি রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নেবো। তারপরে এটা মনে হলো যে আরে ভাই আমি তো মৌচাকে ঢিল মেরে ফেলেছি, আর আমি যাদের বিরুদ্ধে বলেছি তারা সো কল্ড সবচেয়ে জনপ্রিয় লেফটদের মধ্যে মুখ। আমি স্টিল নাও বিশ্বাস করি আমি বামপন্থী, কিন্তু ওনারা যারা বিশ্বাস করেন ওনারা কমিউনিস্ট, ওনারাও কমিউনিস্ট পার্টিটা করছেন না। সুজন চক্রবর্তীর মতো ফিগার বাম পরিষদীয় দলনেতা ছিলেন, গোটা রাজ্য জুড়ে চষে বেড়াতে পারতেন, আপনি একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিলেন কেন? না সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিমের ফ্রেমে আসছিলেন, অশোক পর্যার প্রশ্ন করতো, সাইড লাইন করে দেওয়া হলো কেন? প্রশ্ন করা যাবে না। সপ্তর্ষি দেব কোথায় গেল? অপূর্ব প্রামাণিক কোথায় গেল? সবুজ দাস নদিয়াতে এখন সে কোথায়? চণ্ডীচরণ লেট এখন কি করে? দেখবেন সৃজন ভট্টাচার্য গোটা বাংলা বাঁচাও যাত্রাতে একটা মাত্র জায়গাতে প্রোগ্রাম করেছে, কেন? ফ্রেমে আটকে যাচ্ছে জনপ্রিয়তা সৃজনের। দীপশিতার কাজ কি? দীপশিতা এখন কে? কেউ না, প্লেন পার্টি মেম্বার। দীপশিতা ধর প্লেন পার্টি মেম্বার। প্রশ্ন করার যদি অপরাধ হয় তাহলে এই প্রশ্ন আমি করেছি, সেই অপরাধ আমি করেছি। আমি রাজপ্রাসাদের বাইরে এসে বলেছি রাজা দাঁড়া, রাজা আমার কথা শোনেনি, রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছে। বা রাজপ্রাসাদে কিন্তু ওই ঘুমন্ত শিশু এখনো শুয়ে আছে, ও কিন্তু একদিন রাজসভাতে এসে প্রকাশ্য জিজ্ঞেস করে রাজা তোর কাপড় কোথায়, সেদিন রাজার কিন্তু উত্তর দিতে হবে। মাঠে ময়দানে রাজনীতির লড়াইয়ে যাদের সঙ্গে দেখা হবে তারা একসময় সতীর্থ, কিভাবে ফেস করবে? অর্জুন যেভাবে কৌরবদের ফেস করেছিল, প্রতিকূল রমন সেইভাবেই ফেস করবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট। আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের বিশেষ পর্বে আমার বিশেষ অতিথি এমন একজন যার ফেসবুক প্রোফাইলে বড় বড় করে লেখা আছে তার জীবনের উদ্দেশ্য, সভ্যতার বুকে শোষিত মানুষের পদাঘাত রেখে যেতে চাই। আজকে আমার অতিথি প্রতিকুর রহমান। প্রতিকুর ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। কেমন আছো? আচ্ছা, এই সময় যেমন থাকা যায় তেমন আছি। বিচ্ছেদ, বিরহ, ভালো লাগা, শ্রদ্ধা, রাগ, ঘৃণা সব মিলিয়ে ভাবহীন একটা মানুষ, হ্যাঁ, যার এই মুহূর্তে দাঁড়িয়ে যার কোনো চিন্তা নেই, যার কোনো ভাবনা নেই, যার সামনে নিস্তব্ধতা, কোলাহল, সব কিছু মিলিয়ে প্রতিকুর রহমান আছে। মানে কথায় বলে না, মানুষ যখন মারা যায় মানুষের সোল, আত্মা বা রুহু এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। আমার বডিটা আপাতত মারা গেছে, ওটা এখন ঘোরাফেরা করছে। যে ট্রানজিশনটা ঘটলো, বামপন্থী মানুষ প্রতিকুর আজকে তৃণমূলে গিয়ে পৌঁছলো, সেই মানে লাস্ট কয়েকদিন ধরে তো সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়ায় একটাই নাম ঘুরছে, প্রতিকুর। এই যে স্পটলাইট, এটা আজ থেকে প্রতিকুরকে অনেক যন্ত্রণার মূল্য চোকাতে হলো। একদমই। দেখো সৌরভ, আমি ছাত্র রাজনীতি যখন করেছি, আমি যখন সিপিআইএম করেছি, আমি যখন রাজ্যের শীর্ষস্তরে নেতৃত্ব হয়েছি, সবাই জানে আমি কোনোদিন স্পটলাইটের তলায় কোনোদিন থাকতে কমফোর্ট ফিল করতাম না। এই ক্যামেরা, লাইট, অ্যাকশান, ক্ল্যাপ আমার অস্বস্তি হতো। ফলে আমি চেষ্টা করতাম মিছিলে একটু পেছনে থাকার, দ্বিতীয় সারিতে থাকার, ক্যামেরাতে যতটা অ্যাভয়েড করা যায়। আমি সংবাদ মাধ্যমের সামনে যেতামই না, খুবই কম যেতাম, মানে খুব রেয়ার কেসে বাইট দিতে হয় বাইট দিতাম, বাট যেতামই না। আমি এগুলো থেকে অ্যাভয়েড করতাম। আমি কোনোদিন ভাবিনি আমার লাইফে সেই স্পটলাইট, আমার লাইফে সেইগুলো নিয়ে এত আলোচনা হবে। ফলে অস্বস্তি তো পড়েছে, এবং এটাও ঠিক এই সময়কালে দাঁড়িয়ে জীবনের অনেকগুলো শিক্ষা আমি পেয়েছি। সেই শিক্ষাগুলো আগামী দিনে পাথেয় করবে। কারণ গাড়ি যখন চলে তার তো লুকিং গ্লাস থাকে, লুকিং গ্লাস থেকে মানুষ দেখে পেছনে যখন গাড়ি আসছে কিনা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবার জন্য। জীবনের লুকিং গ্লাসে অনেক কিছু দেখেছি, ঠিক রাস্তায় যাব যাতে অ্যাক্সিডেন্ট না হয়। তুমি বলেছো যে সিপিএম আমাকে 3 তালাক দিয়েছে। আমি যাদের জন্য এই ঘটনাটা ঘটেছে তাদের ঘুম হারাম করে দেব। অর্থাৎ পরবর্তীকালে এই যে বিরোধী রাজনীতি থেকে শাসক দলের রাজনীতি, তাতে যে পৌঁছলে তুমি, এই লড়াইটা কি রাজনৈতিক লড়াই হবে? আমি তোমাকে আরও সহজ করে দিই প্রশ্নটা।
মাঠে ময়দানে রাজনীতির লড়াইয়ে যাদের সঙ্গে দেখা হবে তারা একসময় সতীর্থ, কিভাবে ফেস করবে? অর্জুন যেভাবে কৌরবদের ফেস করেছিল, প্রতিকূল সেইভাবেই ফেস করবে। যখন অন্যায়ের বিরুদ্ধে লড়াই হয় সেইভাবেই ফেস করব। যেভাবে যখন বদরের যুদ্ধ যখন হয়েছিল, হযরত মুহাম্মদের নেতৃত্বে যখন বদরের যুদ্ধ হচ্ছিল, যেভাবে তিনি তার মক্কার জ্ঞাতি গোষ্ঠী ভাইদের বিরুদ্ধে ফেস করেছিলেন, সেইভাবে ফেস করবো। আমি পবিত্রতার কথা বলছি না, কিন্তু প্রশ্ন যখন ন্যায় হয়, প্রশ্ন যখন নৈতিকতা হয়, প্রশ্ন যখন ব্যক্তিগত হয়, তখন লড়াইটা ওই জায়গাটায় যায়। আমার এই কথাটাকে ধর্মীয় অ্যাঙ্গেলে নিয়ে যাবেন না। আমি এই কথাটার এসেন্স মানে এটে যে আমার বিরুদ্ধে যদি আমার জ্ঞাতির লোক হয়, আমার বিরুদ্ধে যদি আমার ভাই হয়, আমার বিরুদ্ধে যদি আমার বন্ধু হয়, যার সঙ্গে ছোটো থেকে বড় হয়েছি, আমার বিরুদ্ধে যদি আমার চাচা হয়, কাকা হয়, যেটা হয়, তার বিরুদ্ধেও সংঘাতে যেতে হয় যদি লড়াইটা ব্যক্তিগত পর্যায়ে নেমে আসে। আর এখন তো রাজনৈতিক লড়াই, এখন আর ব্যক্তিগত লড়াই নেই, এখন রাজনৈতিক লড়াই। রাজনৈতিক লড়াই অবশ্যই দেখা হবে ময়দানে, ওয়েলকাম। ব্যক্তিগত শত্রুতা আমার নেই। আমি যখনই পার্টি ছাড়ি তখনই আমি বলেছিলাম যে পার্টির প্রতি আমার এখনও কোনো রাগ নেই, স্টিল নাও টুডে পার্টির প্রতি আমার কোনো ক্ষোভ নেই। বামপন্থার প্রতি এখনও আমার বিশ্বাস অটুট আছে, কিন্তু বামপন্থার নাম করে একদল ব্যক্তি যারা পার্টির অভ্যন্তরে নিজের ব্যক্তি স্বার্থকে পার্টির ঊর্ধ্ব করে নিজের ব্যক্তি ইমেজকে পরিচালিত করতে চায়, পার্টিকে সামনে রেখে নিজেকে ব্র্যান্ড বানাতে চায়, সেই ব্র্যান্ডের নাম সেলিম যদি হয়, তাহলে তার বিরুদ্ধে আমার লড়াই। সেই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার যদি শতরূপদা হয়, তাহলে তার বিরুদ্ধে আমার লড়াই। বেসিক কথা। আমার একটা খুব মেজর প্রশ্ন আছে। মেজর প্রশ্নটা হচ্ছে, যারা তোমাকে একসময় মানে এমন মার মেরেছিল যে তুমি প্রায় মারা যাচ্ছিলে, খুন হয়ে যাচ্ছিলে, তুমি শেষ পর্যন্ত সেই দলটাকে বেছে নিলে। প্রথম কথা হচ্ছে, এটা অদ্ভুত একটা এখানে ফান্ডা আছে। কি ফান্ডা? সেই সময় যার নেতৃত্বে আমার উপর আক্রমণ করা হয়েছিল, তিনি তখন তৃণমূলের বিধায়ক ছিলেন। আর আজকের যখন আমি তৃণমূলে, উনি এখন বিজেপির গতবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলেন, উনি বিজেপি জয়েন করেছে। আচ্ছা, এই কথা নয়, ঠিক আছে, এটা নয় হলো বিজেপিতে, তৃণমূলে ছিল, বিজেপিতে চলে এলো, কিন্তু লোকগুলো যারা মেয়েছিল কয়েকজন তো এক থাকলো, এটা এই প্রশ্ন আছে। অস্বস্তিতে তো পড়তে হয়, এটা স্বাভাবিক। আচ্ছা, কংগ্রেসীদের হাতে তো আমাদের বহু কর্মী খুন হয়েছিল সেই সময়, নকশালদের হাতে বহু কর্মী খুন হয়েছিল। তারপর যখন অধীরদার গলায় কাস্তে হাতুড়ির মালা আর সেলিমদার গলায় হাতচিহ্নের উত্তরীয়, সেলিমদার তো অস্বস্তি হয়নি, অধীরদারও অস্বস্তি হয়নি। তো ফলে আমি আগেই বলেছি, মা গুনে বেটি আর আটা গুনে রুটি। আমি যে ঘর থেকে বড় হয়েছি, আপনারা অস্বস্তি কিভাবে কাটাতে হয় আপনারাই আমাকে শিখিয়ে দিয়েছে। ফলে নতুন করে অস্বস্তির কোনো প্রয়োজন নেই। না, আপনাদের সময় অস্বস্তিটা অস্বস্তি নয়, আপনারাই তো শিখিয়েছেন কীভাবে অস্বস্তি কাটাতে হয়। যে কংগ্রেসের হাতে আপনারা খুন হয়েছেন, যে কংগ্রেসের সময় এমার্জেন্সি ছিল, আপনাদের পার্টি নিষিদ্ধ হয়ে গেছিল, সেই কংগ্রেসের সঙ্গে তো হাত মিলিয়েছেন। ছেড়ে দিন না, এখন তো বর্তমানে কেরালা তো কংগ্রেসের সঙ্গে রোজ লড়াই হচ্ছে, তার সঙ্গে তো হাত মেলালেন। তো ফলে আপনাদের জন্য ওটা স্বস্তিকর প্রশ্ন, আমার জন্য অস্বস্তিকর প্রশ্ন কেন হবে? ফলে এটা কোনো প্রশ্ন না। সময়, জীবন, আমি তো বললাম, যখন আমার বন্ধুর প্রয়োজন ছিল, তখন যেমন সবচেয়ে কাছের বন্ধু ছিল, সে শত্রুর ভূমিকায় অভিনয় করছে, আর আমার যে শত্রু ছিল সে বন্ধুর মতো পাশে হাত বাড়িয়ে দিয়েছে। ফলে সময়, পরিস্থিতি আপনাকে ঠিক করে দেবে কে আপনার শত্রু, কে আপনার মিত্র। আচ্ছা, তুমি তো একসময় বারবার বলেছো বিজেমূল বিজেমূল বিজেমূল, এখন কি মনে হচ্ছে? দেখো, আমরা যেমন বিজেমূল বিজেমূল বলে এসেছিলাম, তেমন তো বিজেপিও তৃণমূলও সিপিএমকে বলে যে ভাই বিজেপির বি টিম, বিজেপির বি টিম, বিজেপির বি টিম, তোমাদের ভোট বিজেপির ট্রান্সফার হয়েছে। আচ্ছা, আমার তো অন্য জায়গার প্রশ্ন। আমরা যে তৃণমূলকে বিজেমূল বলতাম, সেই তৃণমূল বিজেমূল নয় এটা প্রমাণ করে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে চলে গেল, আর সিপিএম বিজেপির সঙ্গে সেটিং নয় প্রমাণ করবার জন্য হুমায়ুনের সঙ্গে রাতের অন্ধকারে বসতে চলে গেল। সেটিং কার সঙ্গে? সবাই জানে হুমায়ুন দাঙ্গা করেছে, আর হুমায়ুনের সঙ্গে বসা মানে এসআইআর এর ফলে যে হিন্দু ভোট ব্যাকফুটে গেছে, পুরোটা উল্টো দিকে চলে যাবে, শাসক বিরোধী ভোট হতে পারে। ফলে ওই ভোটটা সিপিআইএম এর দিকে আসার সম্ভাবনা আছে, তৃণমূলে হয়তো যাবে না, সিপিআইএম এর দিকে আসার সম্ভাবনা আছে। শ্রমিক ভট্টাচার্য বলছেন রাজ্যের নেতৃত্ব হওয়ার পরে, রাজ্য সভাপতি হওয়ার পরে শ্রমিক ভট্টাচার্য বলছেন কমরেড বিজেপি, এই কমরেড সিপিএম এর বন্ধুরা বিজেপিতে চলে আসুন।
আপনাদেরকে খোলা আহ্বান করছি, সিপিএমকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। শুভেন্দু অধিকারী বলছে সিপিএম ভোট কাটবে, ওদের ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। আর আপনি রাতের অন্ধকারে হুমায়ুনের সঙ্গে বৈঠক করছেন। সমস্ত হিন্দু ভোটকে, যারা সিপিএমে ভোট দিতে চেয়েছিল, আপনি বলেন তোদের ভোট দরকার নেই, লাথি মেরে মেরে দরজা দিয়ে বের করে বিজেপিতে পাঠানোর ব্যবস্থা করে দিলেন। আর উল্টো থেকে দাঁড়িয়ে এই হুমায়ুন, আমি আইএসএফের কথা এখন বলবোই না, আমি পরে বলবো, কিন্তু এই যে জামাত, এটি দ্বিচারিতা। জামাত, বাংলাদেশের নির্বাচন হলো, জামাত হারলো, উনি উল্লাসিত হয়ে বললেন জামাত হেরেছে, জামাত খারাপ, ব্লা ব্লা ব্লা, জামাত খারাপ বলেছেন। সেই জামাতের পলিটিক্যাল উইংস, ওয়েলফেয়ার পার্টি আলিমুদ্দিন থেকে ছবি তুলছে, ছবির পিছনে কে দাঁড়িয়ে আছে? ইতিহাস বড় নির্মম, মুজাফফর আহমদ খান কাকা। কিন্তু আমরা সেই সময় যারা কমিউনিস্ট পার্টি করতাম, আমাদের নেতারা শিখিয়েছেন ওনার নাম মুজাফফর আহমদ খান নয়, উনি হচ্ছে কাকা বাবু। কাকা বাবুর পরিচয়টা দূরে সরিয়ে দিয়ে মুজাফফর আহমদ খানের পায়ের তলায় জামাতের সঙ্গে ছবি তুলছেন আপনি। এসডিপিআই কে? পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, যে ব্যান হয়ে গেছে রাষ্ট্রদ্রোহের অপরাধে। এসআইও, যে ভারতবর্ষের বুক থেকে নিষিদ্ধ হয়ে গেছে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করবার জন্য, ইসলামিক টেরোরিস্ট অর্গানাইজেশন বলে যাকে নিষিদ্ধ করা হয়েছে। সবাই জানে তাদের পলিটিশিয়ানস কাদের সঙ্গে কন্ট্যাক্ট আছে। আমরা বলতাম এসএফআই আমরা স্বাতন্ত্র, আমরা কোনো দলের পক্ষে নই, সবাই জানতো। সিপিআইএমের ছাত্র সংগঠন সবাই জানতো। তেমনই এসডিপিআই সবাই জানে, পিএফআই তার আগে কি ছিল সবাই জানে। গুগল খুললে, নেট খুললে, ইন্টারনেট খুললে সবাই জানে, এখন পেয়ে যাবে, সবার হাতে মোবাইল আছে। সেই এসডিপিআইয়ের সভাতে আপনি যাচ্ছেন ডোমকলে, কে যাচ্ছেন? সিপিএম রাজ্য কমিটির সদস্য, মুর্শিদাবাদ জেলার সম্পাদক জামিল মোল্লা। সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে আপনি কেন গেলেন এসডিপিআইয়ের সমাবেশে? জামিলদা বলেই ফেললেন, রাজ্যের অনুমতি নিয়ে আমি এসেছি। রাজ্যের অনুমতি দেয় কি করে? একটা মুসলিম টেরোরিস্ট সংগঠনের সঙ্গে যাদের যোগাযোগ বলে অভিযোগ করা হয়, যোগাযোগ আমি বলবো না, অভিযোগ করা হয়, তাদের সভাতে আসবার জন্য। হিন্দুদের জন্য যদি আরএসএস হয়, মুসলমানদের জন্য তো এই সংগঠনগুলো আছে। আপনি যদি সেকুলার হন, আপনার কাছে আরএসএস যতটা ঘৃণ্য হবে, আপনার কাছে জামাত ততটা ঘৃণ্য হবে। ফলে কমিউনাল তাস কে খেলছে, আপনি না আরএসএস? মমতা ব্যানার্জি বিজেমূল তত্ত্ব ভাঙবার জন্য সুপ্রিম কোর্টে চলে গেলেন, আর আপনি সিপিএম বিজেপির বোঝাপড়া ভাঙতে এই কাজগুলো করলেন। বাংলার মানুষ জানবে না কে পক্ষে কে বিপক্ষে। তো বলে সাম্প্রদায়িকতাবাদের, এখন আমার প্রশ্ন আসবে, তুমি বেছে বেছে এই দলটা পছন্দ করলে কেন? মানে দেখো, আমার দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে যে প্রতিকুর রহমান তো, মানে সামনে অসংখ্য অপশান ছিল। প্রতিকুর রহমান আইএসএফে যেতে পারতো, প্রতিকুর রহমান অন্য দলে যেতে পারতো। কেন প্রতিকুর রহমান আইএসএফে যেতে পারতো কেন? প্রতিকুর রহমান বলে সেই সময় রুটিয়ে দেওয়া হলো। প্রতিকুর রহমান তৃণমূলে যেতে পারেন, প্রতিকুর রহমান আইএসএফে যেতে পারেন। প্রতীক হালদার হলে তখন বিজেপি, প্রতীক মুখার্জি হলে তখন বিজেপি। কমিউনাল কারা? সাম্প্রদায়িকতাবাদ এরকম করে বাইরে থেকে আপনি বুঝতে পারবেন। আমি মুখে বলবো ভাই শোনো আমি সেকুলার, আপনি বাজার থেকে সূর্যমুখীর যখন ওই বীজের প্যাকেটটা কিনে নিয়ে আসবেন, বীজটা যখন বের করবেন দেখবেন শুকিয়ে গেছে, আপনি বললেন তো মরে গেছে। আপনি যদি মাটিতে দেন, নির্দিষ্ট জল দেন, নির্দিষ্ট তাপমাত্রা পাই, ওই বীজ থেকে আস্তে আস্তে গাছ হবে। তো সাম্প্রদায়িকতাবাদ হচ্ছে মনের মধ্যে সুপ্ত লুকিয়ে থাকা ওই বীজ, যদি নির্দিষ্ট জল হাওয়া আবহাওয়া পায় বিকশিত হবে। আমি জানি না উনি কোন জল হাওয়া পেয়েছেন যে ওনার বিকশিত হয়েছে। তাহলে কি এক কথায় বলতে চাইছো সিপিআইএম এর বর্তমান রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সাম্প্রদায়িক? আমি বাংলার মানুষের কাছে বিচারের জন্য রাখলাম, বাংলার মানুষ তার উত্তর দেবে। আমি তো নগণ্য ব্যক্তিত্ব, আমি তো নগণ্য ব্যক্তি মাত্র, আমি রাজনীতির ছাত্র মাত্র। বাংলার মানুষ তার সঠিক রায় দেবেন, বাংলার মানুষ বিচার করবেন। আমার বিচার করার ক্ষমতা নেই, বাংলার মানুষের বিচার করার ক্ষমতা আছে। 2026-এর নির্বাচনে প্রতিকুর রহমান প্রার্থী হচ্ছেন মগরাহাট থেকে, চারদিকে জোর খবর। আমার জানা নেই। আমার সঙ্গে আমার নেতা অভিষেক ব্যানার্জির কথা হয়েছে, নেত্রীর সঙ্গে আপাতত এখনো কথা হয়নি। বিশ্বাস করুন আমার একটু গিল্টি ফিল হচ্ছিল, একটা লোকের বিরুদ্ধে আমি লড়াই করলাম। কিন্তু ভালো লাগলো সেখানে যখন দেখলাম আমি যে দলটার জন্য জীবন দিতেও প্রস্তুত ছিলাম, আমি সেই দলের রাজ্য সম্পাদক বলছি আমি কথা বলতে চাই, গোটা বাংলার মানুষ শুনেছে। সেই লোকটা একবার আমার ফোন করলেন না, ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে যার বিরুদ্ধে আমি প্রার্থী হয়েছিলাম, যাকে আমি
রাজনৈতিক কারণে আক্রমণ করেছিলাম, চরম আক্রমণ করেছিলাম, সেই লোকটার ফোন, তোমার পাশে আছি, যদি কোনো অসুবিধা হয়ে বলবে। বাড়তে ভালো লাগা জন্মায়। শত্রু যখন তোমার বন্ধু হতে চায় আর বন্ধু যখন শত্রু হতে চায়, বাংলার মাটি সুভাষচন্দ্রের মাটি, তো ফলে শত্রুর শত্রু আমার বন্ধু, এই থিওরিতে তো আমার চলতে কোনো সমস্যা নেই। তখন তো বাড়তি শ্রদ্ধা লাগে। আমাকে জিজ্ঞেস করেছে তুমি কি চাও, আমি বলেছি আমি সম্মান আর কাজ করার জায়গা। ওই যে অভিমন্যু যখন চক্রবীরতে ভাঙতে যাচ্ছে, যখন সবাই কৃষ্ণের পায়ে হাত দিয়ে প্রণাম করে রণক্ষেত্রে যাচ্ছে, সবাইকে বলছে যশস্বী, সবাইকে বলছে আয়ুষ্মান ভাবা, তুমি দীর্ঘজীবী হও। তাই তো, আয়ুষ্মান ভাবা মানে দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। যখন অভিমন্যু পায়ে হাত দিয়ে প্রণাম করছে, যশস্বী ভাবা। ফলে আমার এই সময়কালে মনে হয়েছে পদ আমার কাছে কোনো ম্যাটার করে না। আমার এমএলএ দাঁড় করালো কি এমপি দাঁড় করালো কি সাধারণ কর্মী হিসেবে দাঁড় করালো, আমার কিচ্ছু যায় আসে না। আমি যখন কমিউনিস্ট পার্টি করতাম, যখন সিপিআইএম করতাম, তখনও সাধারণ কর্মীর মতো তলায় কাজ করেছি। এখনও তৃণমূল স্তরে, তৃণমূলের নামের যেন যথাযোগ্য মর্যাদা আমি রাখতে পারি, তৃণমূল স্তরেই আমি কাজ করতে চাই, যোগ্য সম্মানের সঙ্গে। আমার নেত্রীর সঙ্গে এখনও কথা হয়নি, আমার অগাধ বিশ্বাস আছে নিশ্চয়ই যিনি কথা বলবেন আমার নেতা সেই আশ্বাস আমাকে দিয়েছেন যে তুমি সম্মানের সঙ্গে, যোগ্যতার সঙ্গে কাজ করতে পারবে। এবং আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন, সভ্যতার বুকে শোষিত মানুষের পদচিহ্ন রেখে যেতে চাই, সেই পদচিহ্ন রাখার কাজ আর একটু বাড়তিভাবে শুরু করব। কিভাবে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয়েছিল প্রথম? যখন স্কুলে পড়তাম ছোট থেকে এসএফআইয়ের সঙ্গে যুক্ত হওয়া। যখন ডায়মন্ড হাই স্কুলে পড়তাম, আমাদের তখন ছিল সম্ভবত 8 থেকে এসএফআইয়ের মেম্বারশিপ করা যেত। আমি যখন 9 বা 10 সম্ভবত 6 সাল, তখন মাধ্যমিকের আগে টেস্ট পরীক্ষার আগে এসএফআইয়ের সদস্য হয়েছিলাম। ইউনিট কনফারেন্স হয়েছিল, আমাকে নিয়ে গেছিলো, তখনও তো বুঝিনি। তারপর মাধ্যমিক দিয়েছি, 11-12 কনফারেন্স হয়েছিল, ইউনিটের সদস্য ছিলাম। সক্রিয় রাজনীতি যদি আপনি ধরেন 2008 সাল থেকে, যখন থেকে কলেজে আসি। আচ্ছা, সেই 2008 সাল থেকে ছাত্র রাজনীতি থেকে যুক্ত হওয়া, আস্তে আস্তে ছাত্র রাজনীতি থেকে আস্তে আস্তে লড়াই, চড়াই উতরাই, তার মধ্যে দিয়ে আজকের এই জীবনযাত্রা আমার। ফুল টাইমার কত সালে হয়েছিল? এই রে সালগুলো আমার খুব একটা মনে থাকে না, আমার সালগুলো, আমার এইটাই খুব সমস্যা। তবে সময়টুকু বলতে পারি, যখন আমি ওকালতি পাশ করি, আমাকে যখন হোল টাইমার হতে বলা হয়েছিল, আমি সেটা বলছি আমি হব, আমি ওকালতিটা পাশ করি, তারপরে আমি হোল টাইমার হব। কারণ আমি বিশ্বাস করি হোল টাইমার মানে শুধুমাত্র দুটো ওয়েজ না, হোল টাইমার ইজ এ কমিটমেন্ট। আপনি আপনার পার্টির প্রতি, আপনি আপনার দলের প্রতি কতটা কমিটমেন্ট রাখেন। তাহলে আমি যখন ওকালতি পাশ করে আসবো, আমাকে যেন কেউ বলতে না পারে কখনো যে ভাই তোমার কিছু লাইফে তো কিছু করার ছিল না, ফলে তুমি সিপিএমের হোল টাইমার হয়েছো। আমি যেন তখনও বলতে পারি যে ভাই শোন, আমার অনেক কিছু করার ছিল, কিন্তু এই পার্টির প্রতি আমার কমিটমেন্ট, এটা শুধু আমার ক্ষেত্রে নয়, ব্যক্তি প্রতিকূলের নয়, এরকম অসংখ্য এখনও যারা হোল টাইমার, আমি যাদের চিনি, তারা আমার একটা সময় খুব ভালো বন্ধু, এখনও বন্ধু থাকবে, রাজনৈতিক মাঠে হয়তো আলাদা ময়দানে আছে, তারাও এখন তারাও হোল টাইমার। শুধু আমার বিষয় না, আমরা প্রত্যেকে যারা হোল টাইমার হয়েছিলাম, আমরা আমাদের জীবন যৌবন সমস্ত কিছু বিসর্জন দিয়ে, আমাদের কেরিয়ার সমস্ত কিছু বিসর্জন দিয়ে পার্টির হোল টাইমার হয়েছিলাম, একটা স্বপ্ন নিয়ে, একটা আদর্শ নিয়ে, যে ভাই আমরা সব ছেড়ে দিয়ে হোল টাইমার হয়েছি শুধুমাত্র পার্টির জন্য। এটাই আমরা এটাই আমাদের কাছে শব্দ। ফলে সম্ভবত 17 কি 18-র দিকে আমি হোল টাইমার হয়েছিলাম, ল কমপ্লিট করার পর। আমি এক্স্যাক্ট টাইম ডেট আমার ঠিক মনে নেই, বাট ওই সময় আমি হয়েছিলাম। দেখো, মানে তারপর কি তুমি আর ওকালতিটাকে পার্সু করেছো? না, ওকালতি না, কখনোই করিনি। একজন হোল টাইমার হয়ে গেলে এটা এথিক্যালি অন্য কোনো কাজ করা যায় না। আচ্ছা, আপনি যদি হোল টাইমার হন, তাহলে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না। আপনি হোল টাইমার মানে আপনি পার্টির প্রতি ডেডিকেটেড, পার্টিটাই আপনার কাজ, এবং ওখানেই হোল টাইমের মতো আপনার কাজ করতে হবে। এবং আমরা যারা হোল টাইমার, আমি যাদের চিনি, যারা গ্রামগঞ্জে যারা আছে, তারা প্রত্যেকেই হোল টাইমার, তারা সেই কাজটাই করে সারাদিন। এবং মানে এটা বলার বিষয় না সৌরভদা, তুমি শুনলে অবাক হয়ে যাবেন, এরকম MA BA MPhil করা PhD করা স্টুডেন্টরা যারা হোল টাইমার, কারোর রয়েছে 2000 টাকা, কারোর রয়েছে 2500 টাকা, কারোর রয়েছে 3000 টাকা, কারোর রয়েছে 7000 টাকা, সেই নিয়ে সংসার চলে, সেই নিয়ে ডাক্তার, সেই নিয়ে সব কিছু। বাট তারপরেও স্টিল নাও টুডে, আমি হয়তো বলেছি, তারা এখনো কিছু বলেনি, তাদের মধ্যে অনেক অন্যায় হয়েছে, বাট মুখ বুঝে দাঁতে দাঁত চেপে, কারণ হোল টাইমার আমরা মনে করি হোল টাইমার মানে টাকা না,
আমি ওকালতি করতে পারলে আমি প্রতিদিন এরকম হাজার হাজার টাকা কামাতে পারতাম। যারা পিএইচডি করেছে প্রফেসর এরকম হাজার হাজার টাকা কামাতে পারতো, যারা ডাক্তারি ছেড়ে হোল টাইমার হয়েছে লাখ লাখ টাকা কামাতে পারতো। তো বলে হোল টাইমারটা শুধুমাত্র টাকার প্রশ্ন না, এখানে কমিটমেন্টের প্রশ্ন, আপনি পার্টির প্রতি কতটা ডেডিকেটেড। কমিউনিস্ট পার্টির হোল টাইমার মানে বলা হয় প্রফেশনাল রেভলিউশনারি, অর্থাৎ তারা বিপ্লব করার জন্য যে অর্থটা পাচ্ছেন সেটা বিপ্লব করার জন্য তাদের ওয়েজ, তাদের মজদুরি বলুন। আগেকার দিনে বিপ্লবীরা যখন ছিল তখন তো অগ্নিকে সাক্ষী রেখে কমিটমেন্ট করতো, এরকম মানে সেরকম নয়। বাট আমি হোল টাইমার হলাম মানে অগ্নি সাক্ষী রাখলাম না, কিন্তু আমি নিজে লিখে দিলাম যে আমার জীবন যৌবন আমার সমস্ত কিছু এই পার্টির জন্য আমি লিখে দিলাম। এই কমিটমেন্ট থাকে। এই কমিটমেন্ট, এই হোল টাইমারের নিয়ম কমিউনিস্ট পার্টি সকলের জন্য কি একরকম, নাকি কমিউনিস্ট পার্টি করতে এসে তোমরা লক্ষ্য করেছো যে এক একজন হোল টাইমারের জন্য এক এক রকম নিয়ম? দেখুন, একটু শহরে এলাকার হোল টাইমার যারা, সো কল কলকাতা লাগোয়া যারা হোল টাইমার, বা কলকাতার বেশ কিছু হোল টাইমার আছে যাদের ওয়েজ একটু বেশি, যারা গ্রামের হোল টাইমার তার ওয়েজ একটু কম। কোনো কোনো হোল টাইমার তারা লম্বা লম্বা সিগারেট খাবেন, দামি দামি গাড়িতে ঘুরবেন। কোনো কোনো হোল টাইমারের ছেলেমেয়েরা নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে। আর কোনো কোনো হোল টাইমার বিড়ি কিনে খাওয়ার পয়সা থাকবে না, কোনো কোনো হোল টাইমার বাসে করে যাওয়ার মতো পয়সা থাকবে না, কোনো কোনো হোল টাইমার তার মেয়েকে সরকারি স্কুলে পড়াচ্ছে, ন্যূনতম জামা কিনে দেওয়ার জন্য তাকিয়ে থাকতে হয়। এই দুটো ডিফারেন্স তো, এই বৈষম্য তো আমি দেখেছি অনেক। স্টিল নাও বলছি আমি, হোল টাইমার মানে কোনো ওয়েজের, এই যারা আমার কথা শুনছেন হোল টাইমার যারা হয়েছেন, আমি পূর্ণ শ্রদ্ধা সম্মান রেখে বলছি, হোল টাইমার তাদের কাছে কিন্তু মাইনে নয়, হোল টাইমার টাকা নয়, তাদের কাছে কমিটমেন্ট। বাট দুর্ভাগ্য হলেও সত্য, এই বৈষম্য তো আছে সিপিআইএমে। তাই তো প্রশ্ন করেছি, একদিকে দাঁড়িয়ে একজন হোল টাইমার খেতে পাবে না, আর একদিকে দাঁড়িয়ে আর এক হোল টাইমার তার বিয়েতে লাখ লাখ টাকা খরচা করবে। বৈষম্য কেন হবে কমিউনিস্ট পার্টিতে? একদিকে দাঁড়িয়ে একজন হোল টাইমার শুধুমাত্র পার্টির কাজ করবেন, উল্টো দিকে অন্য হোল টাইমার সিপিআইএমের ট্যাগ লাগিয়ে কখনো সোশ্যাল মিডিয়া, কখনো ইউটিউব, সেখান থেকে পয়সা রোজগার করবে, সেই রোজগার নিয়ে নিজের বিলাসবহুল জীবনযাপন করবে। আমি জানি না পার্টিতে লেবি দেন কিনা, ওই টাকার হিসেব দেন কিনা, আই ডোন্ট নো, আমি জানি না, আমাকে জানা সম্ভব নয়। বাট হয় এই দ্বিচারিতা প্রশ্ন করার যদি অপরাধ হয়, তাহলে এই প্রশ্ন আমি করেছি, সেই অপরাধ আমি করেছি। এবং আমি বলছি সৌরভদা, আমার কাছে অন্তত জেলার এরকম বহু হোল টাইমার আছে যারা যখন আমি ছিলাম আমার সঙ্গে কথাবার্তা বলেছে, তারা হয়তো প্রকাশ্য বলতে পারবেন না, আমি নামও বলে তারা বিব্রত করবো না, বাট তারা এটা জানে, তারা প্রতিদিন রিয়েলাইজ করে যে আমি হোল টাইমার। আমি সারাদিন খাটাখাটনি করে সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরছি, আমি জানি না আমার বাড়িতে রান্না হয়েছে কিনা, আমি জানি না আমার সন্তানের মুখে দুমুঠো ভাত দিতে পারবো কিনা। বাট উল্টো দিকে যখন ওই হোল টাইমার আর একটা হোল টাইমারকে টিভির পর্দায় দেখে, তার মনে তো অনেকগুলো প্রশ্ন জাগে। এই প্রশ্ন যাওয়াটা অস্বাভাবিক কিছু না। সবাই দেখছে রাজা উলঙ্গ, কেউ কোনো কথা বলছে না, অদ্ভুত দৃশ্য। আমি তো বাচ্চা ছেলে নি, আমি ধীরে ছেলে। আমি রাজা তোর কাপড় কোথায় একবারও বলিনি, সেই বলার ধৃষ্টতা, সেই সাহস এখন আমার তৈরি হয়নি। বাট বলেছি রাজা একটু দাঁড়া। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, এখন ওই ঘুমন্ত শিশু আর ঘুমন্ত নেই, ও কিন্তু জেগে উঠেছে, ও কিন্তু আসছে। এবং ও ঘরের অভ্যন্তরে রাজপ্রাসাদ, আমি রাজপ্রাসাদের বাইরে এসে বলেছি রাজা দাঁড়া, রাজা আমার কথা শোনেনি, রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছে। বা রাজপ্রাসাদে কিন্তু ওই ঘুমন্ত শিশু এখনো শুয়ে আছে। ও কিন্তু একদিন রাজসভাতে এসে প্রকাশ্য জিজ্ঞেস করে রাজা তোর কাপড় কোথায়, সেদিন রাজার কিন্তু উত্তর দিতে হবে। শহর কলকাতার সিপিআইএম সমর্থক বা সিপিআইএম নেতারা যে সুযোগ পায় তাদের কথা সংবাদ মাধ্যমে, তাদের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার, সে সুযোগ কি তোমাদের ছিল না? তোমাদের পার্টি থেকে কখনো বলা হয়নি যে এই অমুক জায়গা, অমুক চ্যানেল, অমুক ইন্টারভিউ ইত্যাদিতে যাও? দেখুন, এখানে ইন্টারভিউতে যাওয়াটা বড় ফ্যাক্ট না। আমার বাড়ি যেখানে, বা যে হোল টাইমার আছে অন্য জেলায় প্রত্যন্ত যায় তাদের বাড়ি যেখানে, ওদের বাড়ি থেকে টিভিতে আসাটা ডিফিকাল্ট, সারাদিন লেগে যাবে। ফলে যার যেটা কাজ সে সেটা করবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। যদি টিভিতে বসবার জন্য যদি হোল টাইমার নিয়োগ করা হয় তাতে কোনো সমস্যা নেই, হতে পারে, ওটাও পার্টির কাজ। পয়েন্টটা ওখানে নয় দাদা, পয়েন্টটা হচ্ছে আপনি হোল টাইমার, আপনি পার্টির প্রতি আপনার জীবনকে সঁপে দিয়েছেন। আপনার জীবন দর্শন কেমন হবে, আপনার চরিত্র গঠন কেমন হবে, আপনার চলাফেরা কেমন হবে, এখনো মানে আমি সেই দাদার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আমার দাদার সঙ্গে ব্যক্তিগত কোনো বিরোধ নেই। প্রশ্ন তো নীতির। হ্যাঁ, এখন দাদা বলবে তোমার মুখে নীতি নৈতিকতা মানায় না। আরে দাদা, মা গুনে বেটি আর আটা গুনে রুটি। আমি তো তোমাদের ঘরে বড় হয়েছি, তো ফলে মা যেমন হয় মেয়ে তেমন হয়, আর আটা যেমন হয় আটার গুণমানের উপর নির্ভর করে রুটি কতটা নরম হবে, কতটা শক্ত হবে। তো ফলে আমরা তো তোমাদের কাছ থেকেই শিখেছি, তোমরা যেমন শিখেছ
তেমন আমি শিখেছি। তোমরা যদি নীতি নৈতিকতা দিতে হয়তো নৈতিকতা থাকতো। তোমাদের নীতি নৈতিকতা নেই বলে হয়তো আমার নীতি নৈতিকতা নেই। কারোর মতে যে যাবতীয় নীতি নৈতিকতার ঠেকা কি একমাত্র সিপিআইএম নিয়ে বসে আছে, সেটার তুমি একটা সাংঘাতিক উত্তর দিয়েছিলে, সেটা হচ্ছে নীতি নৈতিকতা ছাড়া কমিউনিস্ট পার্টি হয় না। এই কথাটা কি তুমি আজও বিশ্বাস করো? একদমই বিশ্বাস করি। এবং সো-কল্ড যে নীতি নৈতিকতার কথা ওনারা বলেন, সেই নীতি নৈতিকতা ওনাদেরও নেই এবং আমারও নেই। ফলে আমার তো কমিউনিস্ট পার্টি আমার দ্বারা হয়নি, কিন্তু আমি স্টিল নাও বিশ্বাস করি আমি বামপন্থী। কিন্তু ওনারা যারা বিশ্বাস করেন ওনারা কমিউনিস্ট, ওনারাও কমিউনিস্ট পার্টিটা করছেন না। আমি তো স্বীকার করছি। সমস্যা হচ্ছে এই জায়গাটায়। স্বীকার করো না, প্রকাশ্য স্বীকার করো। সমস্যা কোথায়? দেখো, ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক। বাংলার মানুষ তো বোকা নয়, মানুষ দেখছে তো। আচ্ছা সৌরভ, আমি কিছু প্রশ্ন করেছিলাম তো, অপ্রিয় কিছু প্রশ্নর পদ্ধতি নিয়ে ভুল হতে পারে, প্রশ্নর প্রসেস নিয়ে ভুল হতে পারে, প্রশ্নর পরে একটা ব্যক্তি কি করেছে সেটা নিয়ে নানা রকম প্রশ্ন উঠতে পারে। প্রশ্নগুলো কি ভুল? ভগৎ সিং যখন পার্লামেন্টে বোমা মারে, ইংরেজরা ভেবেছিল মানুষ মারার জন্য বোমা মেরেছে। ভগৎ সিং বলেছিলেন আমি মানুষ মারার জন্য বোমা মানে শব্দ করেছি, আওয়াজ, ধোঁয়া বের হওয়ার জন্য। সেটা বলেছিল শাসক যখন বধির হয় তখন শব্দ করেই তাকে জাগাতে হয়। তো যখন উল্টো দিকে কেউ ঘুমিয়ে পড়ে একটু জোরে শব্দ করতে হয়। শব্দ করার পর হয়তো আলাদা হতে পারে, কিন্তু প্রশ্নগুলো তো ভুল নয়, প্রশ্নগুলোই তো তুলেছি। এবার একটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গে আসি। যখন নওশাদ সিদ্দিকী বললেন যে তিনি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন না, তখন তোমাকে প্রার্থী করা হয়েছিল। এইটা মোটামুটি ভোটের কতদিন আগে তোমাকে বলা হয়েছিল যে ডায়মন্ড হারবারে তুমি প্রার্থী হচ্ছ? আমি আবারও বলছি, আমি ডেট, স্থান, কালপাল না ডেট দরকার নেই, আনুমানিক কতদিন? 15 দিন, 1 মাস? আমার ধারণা 1 মাসের মধ্যে। আমি আর একটু দেখে না। তুমি কি প্রস্তুত ছিলে তখন দাঁড়ানোর জন্য? প্রথম কথা হচ্ছে, যখন নওশাদ সিদ্দিকী দাঁড়াবে বলেছিলেন, গোটা ডায়মন্ড লোকসভা কেন্দ্রে এখন যিনি বর্তমান জেলা সেক্রেটারি আছেন রতন বাগচি, তিনি চারদিকে বলেই বেরিয়েছিলেন, যেহেতু ডায়মন্ড লোকসভা রতন দাদের হাতের মধ্যেই পড়ে, নওশাদ যদি দাঁড়াক, যাদবপুরটা ছেড়ে দেবে। তো ওই যাদবপুরটা যদি নওশাদ ছেড়ে দেয় তাহলে সৃজনের একটু সম্ভাবনা আছে। তো ফলে আমাদের সবার মেন্টাল প্রিপারেশন ছিল যে ঠিক আছে, যদি পসিবিলিটি থাকে হোক, কোনো সমস্যা নেই। আলোচনা হচ্ছে, দড়ি টানানি হচ্ছে, সিট শেয়ারিং নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, রোজ দেখতে পাচ্ছি। হঠাৎ আমাকে একদিন আলিমুদ্দিন ডাকা হলো, আমরা যারা জেলার রাজ্য কমিটির সদস্য আছে আমাদেরকে নিয়ে আমাকে ডেকে বলা হলো যে যা শোনা যাচ্ছে নওশাদ বোধহয় ক্যান্ডিডেট হবে না, আমাদের বিকল্প ভাবতে হবে। আমি সেখানে অনেকের নাম বলেছিলাম যে এনারা ক্যান্ডিডেট হোক। সেখানে রতনদা, শ্রমিক দ্বারা বললো যে প্রতীকুর রহমানই হোক ক্যান্ডিডেট। আমি অনেকের নাম বলেছিলাম। আমি সেই সময় বলেছিলাম যে দেখুন, আমাদের 51বর্তী পরিবার ছিল, একটু ফ্যামিলি ক্রাইসিসের কারণে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে আমরা সেই সময় সদ্য একটু আলাদা হয়েছি। ফলে আমরা একটু ক্রাইসিসের মধ্যে পড়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে আমি বললাম যে এই মুহূর্তে আমি খুব ক্রাইসিসের মধ্যে আছি, আমাকে একটু সময় দেওয়া হোক, এত দ্রুত আমি ক্যান্ডিডেট হতে পারবো না। আর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তো তৃণমূলের কাছে 1 নম্বর সিট, আপনার কাছে 10 নম্বর বা 42 নম্বর সিট হতে পারে, আর তৃণমূলের কাছে 1 নম্বর সিট। আপনি যখন তৃণমূলের 1 নম্বরের বিরুদ্ধে আপনার 1 নম্বরকে লড়াবেন না, লড়াইটা খেলে হয়ে যাবে। কিন্তু আপনি 1 নম্বর, তো আপনি মুর্শিদাবাদে চলে গেছেন, তো ফলে 42 নম্বরকে নামাতে হবে, বা 10 নম্বর, বা সো কল্ড এখন ওনার কথা অনুযায়ী আমার 5 নম্বরও হতে পারে, গ্রেড অনুযায়ী 5 নম্বরও হতে পারে। আপনি 5 নম্বরকে লড়ালেন, কারণ ওনার প্রিপারেশন নেই। যদি 1 মাসও হয়, 1-1.5 মাস, আমার ধারণা এরকম খুব কম সময় 1-1.5 মাস পাওয়া গেছিল। একটা লোকসভা 1-1.5 মাস মানে কিছুই না। টাকা তোলা কিভাবে হবে, দেয়াল কে লিখবে, এত লোক কোথা থেকে জড়ো করবো, যে পোলিং এজেন্ট বসবে, সব তো কিছু নেই, কিচ্ছু করা যাবে না। তার মধ্যে অনেকগুলো এলাকায় যেখানে সংগঠন নেই বললেই চলে। হ্যাঁ, সেই সময় মিডিয়ার সামনে বলেছিলাম সন্ত্রাস হয়েছে, লুট হয়েছে বলেছিলাম, আর দিনের শেষে এটুকু তো সত্য, সংগঠন নেই। এখনো যদি আমি যেখান থেকে, যে বিধানসভা থেকে বাস করি, ডায়মন্ড হারবার বিধানসভা, কত বিধানসভাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, লুট হয়েছে, একবার অভিযোগ আমি করিনি। ওইখানে যদি আমি এজেন্ট দিতে বলি, যদি 300টা বুথ হয়, 150খানা এজেন্ট দিতে পারবো কিনা সন্দেহ আছে। সেই অবস্থায় আমাকে দাঁড় করানো হলো, বললো না আমরা তোমার পাশে আছি, তোমাকে নিয়ে পরিকল্পনা আছে জেলাতে। বললাম ভালো, ঠিক আছে, তাহলে পার্টির সর্বোচ্চ নেতৃত্ব সেলিমদা বললেন যে তুমি দাঁড়াও, তোমাকে নিয়ে পরিকল্পনা করা হয়েছে, পরিকল্পনা আছে, পরবর্তীকালে বৃহত্তর পরিকল্পনা আছে। বললাম ঠিক আছে, দাঁড়াই তাহলে, সর্বোচ্চ নেতৃত্ব বলছে। আমি দাঁড়িয়ে গেলাম।
নির্বাচন শেষ, যা লড়াই হওয়ার হয়েছে, যা লড়াই করা হয়েছে, আমার সাধ্য মতো, আমার সামর্থ্য মতো ভোট লড়াই পার্সেন্টেজও করেছি। বেড়েছিল। অবাক লেগেছে যেটা, কোথাও গিয়ে মনে হয়েছে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়া হয়েছে। আমার সেই সময় অনেক সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছিলেন, তোমার কি মনে হচ্ছে তোমাকে বাঘের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল? তো আমি তাদের সামনে তো বলতে পারবো না যে ভাই আমাকে ছাগল করে ছেড়ে দেওয়া হয়েছে। আমি বলেছিলাম, স্বাভাবিক কর্মীদের বুস্ট আপ করার জন্য বলতে হয়েছে, এই চোখে ভয় আছে, এই চোখে ঘৃণা আছে, এই চোখে বরঞ্চ তেজ আছে, হ্যাঁ না তা না ব্লা 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 বলেছিলাম। বাট এটা সত্যি কথা, বাঘের মুখে মানে আমাকে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়া হয়েছে। পেছনে কেউ নেই, কার্যত কেউ নেই। কয়েকজনকে নিয়ে আমি, তুমি, সেও, সখাকে নিয়ে কোনো রকমে ইলেকশনটা উঠে গেল। ততদিন পর্যন্ত প্রতিকুর রহমান গুড বয় ছিল। যখন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্মেলন এলো, কিছু অপ্রিয় প্রশ্ন উঠতে শুরু করলো। প্রতিকুর, তুমি কার? তুমি কৃষ্ণ না তুমি রাধার? আর আমি বলছি ভাই, রাধা কৃষ্ণ দুটো নাম তো একসঙ্গেই উচ্চারণ করে, পার্টিকুলার কাকে বলবো? আমাকে যদি জিজ্ঞেস করে ভাই তুমি মাকে বেশি ভালোবাসো না বাবাকে বেশি ভালোবাসো, দুজনকেই বেশি ভালোবাসি। যে কোনো বাচ্চাকে জিজ্ঞেস করলে সব বাচ্চাই বলবে, কমন সেন্স বলবে। আমাকে জিজ্ঞেস করছে তুমি সুজন চক্রবর্তীর লোক না শ্রমিক লাহিড়ীর লোক? আমি বলছি আমি ডায়মন্ড হারবার যেখানে বড় হয়েছি, ছোট থেকে শ্রমিক লাহিড়ীকে সাংসদ দেখেছি। কলেজে যখন পড়েছি শুনেছি শ্রমিক লাহিড়ী কলেজের জন্য এই কাজ করেছে, সেই কাজ করেছে। ফলে শ্রমিক লাহিড়ী আমার কাছে আইডল। আমি ছোট থেকে যখন বড় হয়েছি, আর ছাত্র রাজনীতি করতে করতে যখন জেলা স্তরে এসেছি, তখন আমাকে লালন পালন, আমাকে বুদ্ধি পরামর্শ দেয়া সুজন চক্রবর্তী করেছেন। পরে ছাত্রফ্রন্ট করেছি, রাজ্যে দায়িত্বে ছিলেন, সুজন চক্রবর্তীর হাত ধরে করেছে। ফলে আমি দুজনের মধ্যে কাকে বাঁচবো? আমি বললাম দুজনে আমার কাছে সমান। বললো না না, পার্টিকুলার এই লোকগুলোর বিরুদ্ধে তোমার বলতে হবে, তোমার এখানে তো নাম বলতে বাধা নেই। ধরো বললো রাহুল ঘোষ, বারুইপুরের এমএলএ ছিল দীর্ঘদিন, আমাদের প্রাক্তন এমএলএ। তুমি বলো রাহুল ঘোষের চরিত্র ভালো নয়। রাহুলদার বিরুদ্ধে এরকম অভিযোগ রাহুলদার শত্রুরাও কোনোদিন করেনি। বলো না, বলো রাহুল ঘোষ ক্যাজুয়াল, সবকিছু ভুলে যায়। আগে থেকে একটা ইমেজ, আগে থেকে একটা ন্যারেটিভ নামানো হয়েছিল, রাহুলদার সবকিছু ভুলে যায়, রাহুলদার কথা শুনিস না কেউ, ও পাগল। আমাকে বলা হচ্ছে আমার নেতৃত্ব সম্পর্কে, আমি রাজ্য কমিটি মেম্বার হতে পারি, বাট বয়সে তো আমি অনেক ছোট। আমি যখন জন্মগ্রহণ করি তখন হয়তো রাহুলদা রাজনীতি করছে। উল্টো থেকে রাহুলদা যদি রতনদার বিরুদ্ধে আমার বলতে বলতো, আমি হয়তো বলতে পারতাম না। কেন বলবো নেতৃত্ব সম্পর্কে? আমি তো বলতে পারবো না। বললো ঠিক আছে। অনির্বাণ ভট্টাচার্য এসএফআইয়ের সময় আমার সভাপতি ছিলেন, পরে ডিএফআই করেছেন। বলো অনির্বাণ ভট্টাচার্যের চরিত্রের দোষ আছে, চরিত্র খারাপ, রাস্তাঘাটে মদের বোতল নিয়ে বসে থাকে, এটা তোকে প্রকাশ্য মিটিংয়ে বলতে হবে। আমি কেন? আমি তো এটা দেখিনি। আর আমি যতদূর ছাত্র রাজনীতি করেছি, ওনাদের সময় করেছি, ওনাদের হাত ধরে করেছি, তো অসৎ বলে আমি জানি না। বললো আমাদের কাছে ভিডিও আছে, আমাদের কাছে ছবি আছে। আমরা বললাম তাহলে আপনি অভিযোগ করুন। আমাকে বলছেন কেন? অভিযোগ করুন কমিউনিস্ট পার্টিতে। অভিযোগ এখনো হয়নি। আমাকে বললো অপূর্ব প্রামাণিক, আমার সময়ে আমি যখন যখন জেলা প্রেসিডেন্ট, তখন অপূর্ব প্রামাণিক জেলার সেক্রেটারি, সম্পাদক। বললো অপূর্ব প্রামাণিক, কি অভিযোগ? আমি নাম বলবো না, কারণ সেই বাচ্চাটার ভবিষ্যৎ আছে। রতনদা ঘনিষ্ঠ একজন হোল টাইমার, তার মেয়ে নাকি বলেছে কারোর কাছে ওই কাকুটা আমার ব্যাক টাচ করেছে। আপনি ভাবতে পারেন অপূর্ব প্রামাণিকের কি অবস্থা হয়েছে? ব্যক্তিগত আক্রমণ, এবং সেটা পার্টির অভ্যন্তরে। ধরো পার্টির অভ্যন্তরের কথা তো, এগুলো টিম লিডারশিপের কথা। পাড়ায় পাড়ায় কে বা কারা রটিয়ে দিল, তারা ওই যে বলে না পাড়ায় পাড়ায় রটিয়ে দিলাম, কে বা কারা রটিয়ে দিল। অপূর্ব প্রামাণিকের বিরুদ্ধে এরকম সেক্সুয়াল অ্যাবিউজমেন্টের অভিযোগ উঠেছে, হ্যারাসমেন্টের অভিযোগ উঠেছে। তার স্ত্রীর সামনে সে কোনোদিন ফেস করতে পেরেছে? আমি অপুদার সেই সময় যন্ত্রণা দেখেছি, এখন অস্বীকার করতে পারে। সবাই ভাই অপুদাকে ডিফেন্ড করতে হবে নিজের জলকে। প্রতিদিন যন্ত্রণায় ছটফট করেছে। অপুদার ছোট বাচ্চা আছে, স্কুলে পড়ে। ওর বাচ্চাটা তো এখন জ্ঞান হয়নি, ওর বাচ্চা যদি একটু বড় হতো কি উত্তর দিত? যে বাবা তুমি আমার মতো একজন বয়সী ব্যাড টাচ করেছো। এত নৃশংস। ছাত্রর এখন বর্তমান সম্পাদক অনিরুদ্ধ চক্রবর্তী আমার সঙ্গে একটু কথা বলতো, একটু এদিকে ঘেঁষা, অপুদাদের সঙ্গে থাকে। আর ভাই মত পার্থক্য থাকতে পারে। এসএফআই অল ইন্ডিয়া কনফারেন্স হচ্ছে, আলিমুদ্দিনে বসে মিটিং হলো যে কে কে কেন্দ্রীয় কমিটিতে যাবে। ও আগে কেন্দ্রীয় কমিটিতে ছিল, এখন কন্টিনিউ করছে, মানে ওই থাকবে, স্বাভাবিক, এটাই নিয়ম। ও যদি অব্যাহতি নিত বা ও যদি পথ ছেড়ে দিত, তাহলে ওর কেন্দ্রীয় কমিটি থেকে নাম বাদ যেত। অদ্ভুতভাবে নামটা কেটে বাদ দিয়ে দেওয়া হলো, অন্যজনের নাম ঢুকিয়ে দেওয়া হলো। অদ্ভুতভাবে প্রশ্ন হচ্ছে এইখানে যে হয়তো ছাত্ররা চাইছে না, সমস্ত ছাত্ররা সবাই মিলে অনিরুদ্ধর নাম বলেছিল যে একে রাখা হোক।
সেলিমদার উপস্থিতিতেই বলেছিলেন, এবং তখন অদ্ভুতভাবে, আমি ওই গল্পে আসবো, এই প্রসঙ্গে ঘুরে আসছি, অদ্ভুতভাবে ছাত্রের দায়িত্ব সুজন চক্রবর্তী থেকে শ্রমিক লিয়ারি হলো, এবং শ্রমিক লিয়ারি প্রথম রিওয়ার্ড পেলেন অনিরুদ্ধকে কমিটি থেকে উড়িয়ে দেয়া। আমি এই কথাটা বললাম এই কারণে, জেলা কনফারেন্সের আগের দিন রাত্রে আমি যখন নাম বললাম না, যখন রাজ্য কমিটির সদস্যদের নিয়ে আলিমুদ্দিনে বসালাম, আমি যখন নাম বললাম না, আমাকে যাওয়ার আগে বলে দেওয়া হলো, বেশি ঘোরাফেরা করিস না, ওখানে গিয়ে যেতে হবে রতনদা যেতে বলবে সেটা হ্যাঁতে হ্যাঁ মেলাবি। আমি তো বলতে পারবো না, আমি নাম শুনবো, শোনার পরে যদি কোথাও গিয়ে মনে হয় তাহলে আমি বলবো। আমি যখন গিয়ে শুনলাম ওখানে, বললাম আমি একমত নই। আমি যাদের সঙ্গে ছাত্র রাজনীতি করেছি, এবং 3 জন সবচেয়ে কম বয়সীর নাম আপনি বাদ দিচ্ছেন, অপূর্ব প্রামাণিকের নাম আপনি বাদ দিচ্ছেন, অনির্বাণ ভট্টাচার্যের নাম আপনি বাদ দিচ্ছেন, অনিরুদ্ধ চক্রবর্তীর নাম আপনি বাদ দিচ্ছেন, আরো 2 জনের নাম বাদ দিয়েছেন। কে? একজন ভাঙড়ের রশিদ গাজী, সংখ্যালঘু এলাকায় দীর্ঘদিন ধরে বুক চিতিয়ে লড়াই করেছে, দীর্ঘদিন ধরে। দোষ কি? তুষার ঘোষের বিরুদ্ধে বলেছে আইএসএফ এর সঙ্গে জোট করা যাবে না, এই জোট করেছে বলে পার্টিটা উঠে গেছে, এইটার অপরাধ ছিল। 4 নম্বর ব্যক্তিকে, এই আমি যখন বললাম না ডায়মন্ড হাওয়া ক্যান্ডিডেট ছিলাম, কেউ পাশে দাঁড়ায়নি, যাদবপুর থেকে খোকন ঘোষ দস্তিদার, বর্ষিয়ান পার্টির নেতৃত্ব, সারা জীবনে কি পেয়েছে? হোল টাইমার তো ছিলেন। এখান থেকে যাদবপুরে নির্বাচন হচ্ছে, ডায়মন্ড হাওয়া নির্বাচন হচ্ছেন, সেই নির্বাচনের ফাঁকে এখান থেকে টাকা পয়সা তুলে, আমার ঝান্ডা তুলে, আমার জন্য মেটেরিয়ালস তুলে, পোস্টার বানিয়ে আমাকে পাঠিয়ে দেওয়া হলো। আমাকে বলা হচ্ছে তুই গিয়ে বলবি খোকন ঘোষ দস্তিদার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, ওকে রাখা যাবে না। আমি বললাম প্রমাণ দিন, আপনারা চিঠি দিন পার্টিতে, ফর্মালি যে অভিযোগ আপনারাই করুন, আমি কেন বলবো? যখন বললাম না, তখন থেকে নেক নজরে হঠাৎ করে নজরের বিষ হয়ে গেল। পরে আমি বুঝলাম আসলে সেলিমদাই চেয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা যাতে ওনার হাতের মধ্যে, মুঠোর মধ্যে থাকুক। এই প্রশ্নে আমি আসবো। সেই হাতের মুঠোতে তুলে দেওয়ার জন্য এখানে রতনদাস সেক্রেটারি, আর তারপরে ঠিক রিওয়ার্ড স্বরূপ শ্রমিক লিয়ারি পেলেন গণশক্তি পত্রিকা সম্পাদক। আর পানিশমেন্ট পোস্টিং হলো অনিরুদ্ধ চক্রবর্তীর সিইসি থেকে নাম বাদ যাওয়া। পানিশমেন্ট পোস্টিং হলো সুজন চক্রবর্তীর, পানিশমেন্ট পোস্টিং ঠিক বলবো না, ছাত্র ফ্রন্টের মতো গুরুত্বপূর্ণ ফ্রন্ট, সেখানে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে দেওয়া হলো এনবিএতে। বলো না এনবিএটা গুরুত্বপূর্ণ, লেখাপড়া হয়, একদমই কমিউনিস্ট পার্টি করতে গেলে লেখাপড়াটা খুবই প্রয়োজন। আপনি বলুন তো, সুজন চক্রবর্তীর মতো ফিগার, বাম পরিষদীয় দলনেতা ছিলেন, গোটা রাজ্য জুড়ে চষে বেড়াতে পারতেন, আপনি একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিলেন কেন? না সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিমের ফ্রেমে আসছিলেন। আচ্ছা, একটা সুজন চক্রবর্তী কি না, কান্তি গাঙ্গুলি, আপনারা জানেন মন্ত্রী ছিলেন, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছিলেন, এখনো লোক প্রবাদ বাক্য বলে ঝড়ের আগে কান্তি আসে। সেই কান্তি গাঙ্গুলির মতো বর্ষিয়ান নেতা, পার্টি হোল টাইমার, পার্টি সর্বক্ষণের কর্মী এখনো আছেন। যারা পার্টি সর্বক্ষণের কর্মী, তাদের যদি গাড়ি থাকে, সেই গাড়ির টিলের খরচাটুকু যতটুকু হয় সেটাই বিল দেখালে জেলা থেকে দেওয়া হয়। কান্তি দেওয়ার তেলের টাকা বন্ধ করে দেওয়া হলো। একটা মানুষ সারা জীবন রাজনীতি করলো, জীবনের শেষ বয়সে এসে পাচ্ছে কি? এখন পার্টির কাছে অপাং দেও, তেলের টাকা বন্ধ। কান্তিদার কথা ছেড়ে দিন, আমি পরপর নাম বলে যাচ্ছি, আপনি ভাবুন অমিয় পাত্র। ওই সময় যখন মাওবাদীরা প্রতিদিন আক্রমণ করছে, অমিয় পাত্ররা মাওবাদীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করে কোনো রকমের পার্টিটা বাঁচিয়ে রাখলো। ওই জঙ্গলমহল, ওই চত্বরে, বাঁকুড়াম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, ওই চত্বর জুড়ে অমিয় পাত্ররা লড়াই করে গেলে রিওয়ার্ড স্বরূপ কি পেলেন? কেন না, অমিয় পাত্ররা প্রকাশ্য প্রশ্ন করত, প্রশ্ন করার সাহস দেখাতো। সেই কারণে 1 বছর বাকি আছে ওনার বয়স হতে, সেন্ট্রাল কমিটি মেম্বার থেকে বাদ দিয়ে দেওয়া হলো, উড়িয়ে দিয়ে বাঁকুড়াতে ফেলে দেওয়া হলো। অশোক ভট্টাচার্য উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী বলা হতো, এখনো তো হাঁটতে পারেন, এখনো তো কথা বলতে পারেন, কাজে লাগানো গেল না। বাংলা বাঁচাও যাত্রা উত্তরবঙ্গে গেল, সাংবাদিকরা জিজ্ঞেস করলেন অশোকদা নেই কেন? সেলিমদা ঔদ্ধত্যের সঙ্গে উত্তর দিলেন, অশোকদা কোথায়? অশোকদা বলতে পারবেন, আমি কি করে বলবো? আপনি তো বলতে পারতেন যে অশোকদা কোথায় আমি জানি না, ফোনে কথা হয়েছে। আচ্ছা, ফোন করবেন না কেন? শিলিগুড়িতে, দার্জিলিং জেলাতে বাংলা ভাষায় যাত্রা ঢুকবে, অশোক ভট্টাচার্য জানবে না কেন? অশোক ভট্টাচার্য প্রশ্ন করত, গৌতম দেবের নয় শরীরটা অসুস্থ, মস্তিষ্ক তো এখনো চলছে। আর ভাই গৌতম দেব, আমরা যখন রাজনীতি করতেছি আমাদের কাছে আইডল, সেই গৌতম দেবকে পুরো কোনো কথা শোনা হয়, সাইড লাইন করে দেওয়া হলো। কেন? প্রশ্ন করা যাবে না। রাজার রাজ্যে সবাই রাজা, এই প্রশ্ন করলে গর্দা যাবে না, কল্লা যাবে, এরকম একটা গান শুনেছিলাম।
কিন্তু তাই মনে হচ্ছে কেন প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করলে গর্দান তো এখন রাজা নিতে পারেন না, কিন্তু প্রশ্নহীন আনুগত্য না থাকলেই নানান রকম সমস্যার সৃষ্টি আমি তো হয়। পরপর বলে বলে গেলাম। এটা হলো আপনি বলবেন আচ্ছা ঠিক আছে, এটা তো না হয় বয়স্কদের ক্ষেত্রে দেখা গেল, কিন্তু তরুণ প্রজন্ম তো সামনে নিয়ে এসছে, এই প্রশ্ন তো এখানে ওঠে। যখন সূর্যকান্ত মিশ্র সিপিআইএম এর রাজ্য সম্পাদক হলেন প্রথম, সূর্যদা প্রথম এই আমাদের মতো তরুণ প্রজন্মের যারা এক ঝাঁক তরুণ প্রজন্ম, সৃজন প্রতিকূল হতে পারে, দীপশিতা হতে পারে, কলতন দাশগুপ্ত হতে পারে, ইব্রাহিম আলী হতে পারে, সবুজ দাস, সাদ্দাম আলী, চণ্ডীচরণ লেটির কথা মনে আছে আপনার? এই বর্ধমানের যাদবপুরের স্কলার, আদিবাসী পরিবারের ছেলে, পিঠাতা, ঐশী ঘোষ, এক ঝাঁক তরুণ 21শে আমি যেবারে সেইবারে এক ঝাঁক তরুণ প্রজন্মের মুখ থেকে ক্যান্ডিডেট করলেন। সূর্যদা মানে মনে আছে এটা, সূর্যদা মিটিংয়ে বসে আছেন সম্পাদক হিসেবে, আমি তখন ছোট সবে ইউনিটি পিসিএম হয়েছি, হুলিয়ে সমালোচনা করেছি সূর্যদাকে প্রকাশ্য মিটিংয়ে, রাজ্য কমিটি মিটিংয়ে রাজ্য সম্পাদককে সমালোচনা করছি, পিভিএমকে সমালোচনা করছি, উনি খাতায় লেখেন সবসময়। যখন বেরোচ্ছি, শোনো গেলাম, আচ্ছা তুমি এই পয়েন্টটা কী বললেন আমি বুঝতে পারিনি, একটু বলবে? বললাম সূর্যদা আমার এটা মনে হচ্ছে এই বিষয়ে আমি এই প্রশ্নের সমালোচনা করেছি। আচ্ছা ঠিক আছে যাও তুমি, খাতায় লিখে নিলেন, চলে এলাম। দুদিন পরে একটা ফোন এলো, কোথায় তুমি? এটি এসএফআই অফিসে, একটু আসবে? আমি যখন গেলাম তখন বলি ফ্র্যাঙ্কফুর্টের না, এই নতুন একটা আর্টিকেলে বেরোয়, যেটা পড়ে দেখেছো? তুমি যে অ্যাঙ্গেলে বলছো এই অ্যাঙ্গেলটা ঠিক, বাট এই নতুন একটা অ্যাঙ্গেল, এটা তুমি ভাবতে পারো। এই তো নেতৃত্বের কাজ। যখন নির্বাচন হচ্ছে, সূর্যদা তখন রাজ্য সম্পাদক, সূর্যদা কোন সিটে দাঁড়াতে গেলেন? নারায়ণগঞ্জ, সবচেয়ে টাফেস্ট সিট। সবাই বলেছিল যাদবপুরে দাঁড়াও, বলেছিল না নারায়ণগড়ে দাঁড়াবো। ওই ইসলামিক হিস্ট্রি পড়ছিলাম, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, উনি যখন লড়াই করতে এসছেন সমুদ্রের মাঝখানে বললো সমস্ত জাহাজকে তুমি জ্বালিয়ে দাও। সমস্ত জাহাজ যখন জ্বালিয়ে দেওয়া হলো, সৈন্যদের উদ্দেশ্যে বললো দেখো জাহাজ তো জ্বলে গেছে, তোমার কিন্তু বাড়ি ফেরার কোনো উপায় নেই, তোমার সামনে একটাই রাস্তা, হয় লড়ো নয় মরো, সামনে তোমাকে এগোতেই হবে। তো সূর্যদা তো পারতেন সেফ সিট নিয়ে বসে যেতে, করেছেন কোনো দিন? সূর্যদা যে তরুণ প্রজন্মকে গুটিয়ে আনলেন, তুলে নিয়ে আসলেন, সেলিমদা হলেন, আমরা বললাম ভালো। তখন অনেক লোকের সমালোচনা, সূর্যকান্ত মিশ্র তো কথা বলতে পারে না ঠিকঠাক, তাহলে একজন যে ভালো কথা বলতে পারে এরকম কাউকে দরকার আছে পার্টির মধ্যে, অর্গানাইজেশনের কোনো গুরুত্ব নেই। ঠিক আছে, তাই হলো, সেলিমদা হলেন। সেলিমদা হওয়ার পরে অদ্ভুতভাবে আমরা দেখলাম প্রথম থেকেই ছাত্রদেরকে কর্নার করা শুরু হলো, এসএফআইকে। তারপর দেখলাম ও মা, শুধু এসএফআই তো নয়, সবাই কর্নার হচ্ছে, সমস্ত সংগঠন কর্নার হচ্ছে, শুধুমাত্র একটা সংগঠন সামনের দিকে হেডলাইন হয়ে এগিয়ে আসছে, ডিওএফআই সংগঠন, যুব সংগঠন। পরে কয়েক বছর পরে আমরা বুঝতে পারলাম আসলে সেলিমদা যেটা করেছেন, ওই যে এক ঝাঁক তরুণ প্রজন্মকে নিয়ে আসা হয়েছে, ওদের মধ্যে থেকে ছাঁকনি করে কয়েকজনকে তুলে নিলেন, তাদেরকে একটা ফ্রেমে রাখলেন। এখানে যেমন ক্যামেরার ফ্রেম আছে, এই ফ্রেমে আমি আর তুমি আছো, এর মাঝখানে আর কেউ নেই, যাতে তৃতীয় কোনো ব্যক্তি না ঢুকে সেই ব্যবস্থা করলেন। আর আমাদেরকে ব্যবহার করলেন ওনার ওঠার জন্য সিঁড়ি হিসাবে। আমরা বললাম সিঁড়ি হতে আমাদের কোনো সমস্যা নেই, আমরা সিঁড়ি হতে রাজি আছি, সমস্যা নেই, কিন্তু আমাদের তো কাজ দেবেন। আমরা তো হোল টাইমে রয়েছি কাজ করবার জন্য। আপনি এখন সোশ্যাল মিডিয়ায় খুললেন, সিপিআইএমের তরুণ প্রজন্মের কোনো না কোনো নেতাকে আপনি ভাষণে কোথাও ভাষণ দিচ্ছেন, কোথাও কোনো মিটিংয়ে বলছেন, আপনি দেখতে পাবেন। কিন্তু বিশ্বাস করুন, এই যে কলতন দাশগুপ্ত ডিওএফের পত্রিকার সম্পাদক ছিলেন, ভীষণ ভালো ছিলেন। মীনাক্ষীদির সঙ্গে আমার কোনো ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই, আমার সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক। মীনাক্ষীদি আমাকে ভাই বলে, আমি দিদি বলি। আমি পদ্ধতির প্রশ্ন তুলছি, ওই ফ্যাকশন সেম সিদ্ধান্ত হলো, সবাই মিলে বললো, অধিকাংশটাই বললো, সবাই মিলে বলবো না, অধিকাংশটাই বললেন কলতন দাশগুপ্ত হোক, কলতন দাশগুপ্ত হোক, অধিকাংশ সদস্যরা বললেন, শুনলেন। পার্টির গণতান্ত্রিক কেন্দ্রিকতার নিয়মে পার্টি সিদ্ধান্ত করবে, প্রশ্নহীন আনুগত্য নেই, কলতন দাশগুপ্তকে ডিওএফএ থেকে বাদ দিয়ে দেওয়া হলো। আচ্ছা ঠিক আছে, ডিওএফএ থেকে আপনি বাদ দিয়ে দিলেন, তারপরে কি কাজ দিলেন? কোন এলাকা ধরে কাজ করার জায়গা দিলেন? রাজ্য স্তরে রাজনীতি করেছে। সপ্তর্ষি দেব কোথায় গেল? অপূর্ব প্রামাণিক কোথায় গেল? সৈয়দ সাদ্দাম আলীকে আপনি ক্যান্ডিডেট করলেন, পশ্চিম মেদিনীপুরের ছেলে, একটা মাইনরিটি ছেলে, খড়গপুরের মতো জায়গা থেকে লড়াই করেছে, তারপর এখন সে কোথায়? সবুজ দাস নদিয়াতে, এখন সে কোথায়? চণ্ডীচরণ লেট এখন কি করে? আপনি ঐশী ঘোষকে দাঁড় করালেন জামুরিয়াতে, তারপরে দিল্লিতে পাঠিয়ে দিলেন, তারপরে আবার হয়তো নির্বাচনে আনবেন, আসানসোল থেকে ক্যান্ডিডেট করবে। মানুষের বিশ্বাসযোগ্যতা থাকবে? এই যে এই লোকসভা নির্বাচন গেল,
সৌরভদা, যাদবপুরে সৃজন ভট্টাচার্য একটা পার্সেন্টেজ বিধানসভা মানে লোকসভার সময় বিধানসভাতে যে ভোট পেয়েছিল তাতে একটা ভালো পার্সেন্টেজ ভোট পেয়েছে। তাহলে পার্টির কাজ কি? যে টানা 1.5 বছর 2 বছর 3 বছর যা সময় আছে, তুমি ভাই যাদবপুরে কাজ করো, তুমি 20% ভোট পেয়েছো বা তুমি 25% ভোট পেয়েছো বা তুমি 28% ভোট পেয়েছো, যদি ত্রিমুখী বা চতুর্মুখী লড়াই হয়, তুমি যদি আর 5%, তুমি যদি আর 10% টেনে দিতে পারো, তাহলে তোমার বেরোনোর সম্ভাবনা আছে। তাহলে 10% বাড়ানোর জন্য প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটা গলিতে গলিতে, প্রতিটা পাড়ায়, প্রতিটা মহল্লায়, প্রতিটা ক্লাবে তুমি ঘোরো, সম্ভাবনা আছে। কি হলো, সৃজন ভট্টাচার্যকে নিয়ে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হলো। ফ্রেমে আসছে, ফ্রেম দীপশিতা ধর, শ্রীরামপুর সেম কন্ডিশন, উত্তরপাড়া একটা পার্সেন্টেজ ভোট টানলো, হঠাৎ করে বললো দীপশিতাকে উত্তরপাড়াতে ক্যান্ডিডেট করা যাবে না, ফ্রেমের সমস্যা হচ্ছে। এখন তো অনেকের নাম শুনছি উত্তরপাড়াতে ক্যান্ডিডেট হবে। দীপশিতার কাজ কি? দীপশিতা এখন কে? কেউ না, প্লেন পার্টি মেম্বার। দীপশিতা ধর প্লেন পার্টি মেম্বার, কোনো ব্রাঞ্চেও নেই। দিল্লিতে প্লেন সিম্পলি পার্টি মেম্বার হচ্ছে দীপশিতা ধর। কাজ কোথায়? আমি পরপর নাম বলে যাচ্ছি, তো কোনো কাজ নেই এদের হাতে। ফলে যে আমাদের সামনে যেটা বলা হচ্ছে, প্রবীণরাও কেউ নেই। যে প্রবীণরা প্রশ্ন করতো তাদেরকে সরিয়ে দেওয়া হলো, যে নবীনরা ফ্রেমে আটকাচ্ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হলো। তো ফ্রেমও নেই, প্রশ্ন করার দায়ও নেই, যা আছে পুরোটাই আমার আছে। তুই আমার কতদিন থাকবে? আমি তুমি সেও সখা করতে করতে, সত্যি তো আমি তুমি সেও সখাতে পার্টিটা নিয়ে যাচ্ছেন না তো? এই প্রশ্নগুলো তোলা কি অপরাধ? এতদিন পার্টির মধ্যে এই প্রশ্ন নানাভাবে নানা ভাষায় বলার চেষ্টা করেছি, আজকে তো পার্টির মধ্যে নেই, ফলে আমার বলতে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, বলছি। কিন্তু আমি বলছি সৌরভদা, এই প্রশ্ন শুধু আমার না, অসংখ্য হাজার হাজার প্রতিকুর রহমান আছে, সেই প্রতিকুর রহমান কিন্তু এই প্রশ্ন করছে। উত্তর তো দিতে হবে, একদিন উত্তর দিতে হবে। তুমি আমাকে বলো, বাংলা বাঁচাও যাত্রার সময় কি কোনো প্রফেশনাল ক্যাম্পেইন ম্যানেজার হায়ার করা হয়েছিল? দেখো, এই বিষয়টা না আমাদের খুব একটা ঢুকতে দেওয়া হতো না। আমি যতটুকু শুনেছি অনেক নেতৃত্বকে ঢুকতে দেওয়া হতো না। এটা তোমাদের বিষয় না, তোমরা বুঝবে না, এর মধ্যে তোমরা ঢুকো না, এটা আমার বিষয়, আমরা বুঝে নিচ্ছি। দেখতেন কে এই বিষয়টা? দেখতেন কে? সেলিমদার ছেলে। কে কোথায় বক্তা হবে ঠিক করতেন কে? বলতো পার্টি ঠিক করেছে। আচ্ছা, পার্টি যদি ঠিক করে, পার্টির সমস্ত রাজ্য কমিটির সদস্যের নাম আছে, সৃজন ভট্টাচার্যের নাম নেই কেন? আমি একটা রাজ্য কমিটি মিটিংয়ে প্রশ্ন করেছিলাম, নাম না নিয়েই প্রশ্ন করেছিলাম যে সৃজন ভট্টাচার্যের নাম নেই কেন? হিমগ্ননাথ ভট্টাচার্য, তারও নাম নেই, এখন ডিএফআই অল ইন্ডিয়া সেক্রেটারি। আমি জানি না হিমদা দিল্লিতে ছিল কিনা, বাট আমি জানি সৃজন এখানে ছিল। এখন সৃজনও তো অস্বীকার করবে, কিন্তু লিস্টে নাম নেই, এটা আমি আপনাকে দেখিয়ে দিতে পারি। সৃজনকে বলা হলো না। যখন উত্তর 24 পরগনায় বাংলা বাঁচাও যাত্রা ঢুকে গেল, যখন আমি মালদা থেকে বলতে বলতে এসেছি নদিয়া পর্যন্ত, তখন বুঝলো যে এটা অসন্তোষ হতে পারে, প্রতিকূল বাইরে মুখ খুলছে, ভবিষ্যতেও মুখ খুলতে পারে। তড়িঘড়ি সৃজনকে ফোন করে বলা হলো, দ্রুত তুমি চলে যাও নাগের বাজারে, অন্তত 8 ঘন্টার জন্য হলেও তোমাকে যেতে হবে। আমি বলছি তোমাকে যেতে হবে, পার্টিম্যান, পার্টির সম্পাদক বলছে যেতে হবে। দেখবেন সৃজন ভট্টাচার্য গোটা বাংলা বাঁচাও যাত্রাতে একটা মাত্র জায়গাতে প্রোগ্রাম করেছে। কেন? ফ্রেমে আটকে যাচ্ছে জনপ্রিয়তা সৃজনের। আমি জনপ্রিয়তার প্রশ্ন এখানে বলছি না সৌরভদা, এই যে দ্বিচারিতা কেন হবে? না, জনপ্রিয়তার প্রশ্নও কিন্তু আছে। মানে যখন এই বাংলা বাঁচাও যাত্রা হচ্ছিল, মুর্শিদাবাদ জেলায় লালগোলা, ভগবানগোলা, ডোমকল, জলঙ্গি, এই সমস্ত জায়গাগুলোতে যখন প্রতিকুর রহমান বলতে আসছিল এবং প্রতিকুর রহমানের বক্তৃতা মানুষজনকে উদ্বুদ্ধ করছে, লোকজনের ভালো লাগছে এবং প্রতিকুর জনপ্রিয় হয়ে উঠছে কোট আনকোট, এই জনপ্রিয়তা যখন হলো, নদিয়ায় এসে প্রতিকুর রহমান অফ হয়ে গেল কেন? জনপ্রিয়তা প্রশ্ন তো সম্পূর্ণ সরিয়ে দেওয়া যাচ্ছে না। কোথাও কি মনে হয় প্রতিকুর রহমান বেশি জনপ্রিয় হয়ে উঠছিল বলে প্রতিকুরকে সরিয়ে দেওয়া হয়েছে? সৌরভদা, আমার তো প্রশ্ন আরো বেশি কে। কমিউনিস্ট পার্টিতে তো জনপ্রিয়তা মাপকাঠি দিয়ে দাঁড়িয়ে পাল্লায় মাপা যায় না, সেটা ঠিকও নয়। আমার প্রশ্ন তো অন্য জায়গায়। আপনি তো সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে রাজনীতি করেন, রাইট? আপনি তো সেকুলারিজমের কথা বিশ্বাস করেন। তাহলে প্রতিকুর রহমানকে হঠাৎ করে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পলাশিপাড়া পর্যন্ত কেন, পলাশি পর্যন্ত কেন? মাইনরিটি এলাকা বলে, নামটা প্রতিকুর রহমান বলে? এই প্রশ্ন তো উঠবে। প্রতিকুর রহমানকে নবদ্বীপে নয় কেন? প্রতিকুর রহমানের অন্য কোনো নন মাইনরিটি এলাকায় নয় কেন?
তো ফলে ধর্মের তাস কারা খেলছে? বিজেপি খেলছে? অনেকগুলো প্রশ্ন আছে। জনপ্রিয়তার প্রশ্ন এখানে না। আসলে প্রতীকুর রহমানরা বা প্রতীকুর রহমানদের মতো অসংখ্য কমরেড যারা আছেন, অসংখ্য গ্রাসরুট লেভেলে যারা কাজ করেন, আপনি কি এটা বিশ্বাস করেন যে প্রতীকুর রহমান হেভি জনপ্রিয়, প্রতীকুর রহমান হেভি ভালো বলের, প্রতীকুর রহমানের মানে সমস্ত যোগ্যতা আছে, আর তলায় যারা কাজ করে তাদের কোনো যোগ্যতা নেই? আপনি কি এটা বিশ্বাস করেন? হতে পারে না কোনোদিন। আমার চেয়েও, আমাদের চেয়েও, বা ওখানে যারা বসে আছে ওদের চেয়েও অনেক 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 বেশি যোগ্য তারা তলায় আছে। তারা হয়তো একটা সুযোগ পায়নি, একটা হয়তো অপরচুনিটি পায়নি। সেই সুযোগ পেলে তারাও উঠবে। প্রশ্ন তো ওখানে নয়, প্রশ্ন হচ্ছে ওই যে তলার যে সদস্য আছে ওর যা অধিকার, প্রতীকুর রহমানেরও সেম অধিকার। ও যদি বলে যে ভাই আমিও পার্টি মেম্বার, তুমিও পার্টি মেম্বার, তাহলে তুমি তোমার জন্য এটা আলাদা হবে কেন, আমার জন্য এটা আলাদা হবে কেন? আমরা যখন বাংলা বাজার যাত্রাতে গেলাম দেখলাম একজনের জন্য স্পেশাল ট্রিটমেন্ট, আচ্ছা, একজনের জন্য হানিমুন সুইট। হ্যাঁ, ওটা হানিমুন সুইট তো বলে, খুব দামি। আমি এগুলো মানে বড় সড়ো রুম টুম যেগুলো আছে, হ্যাঁ, বিশাল দামি দামি রুম। আর একজনের জন্য কুড়ে ঘর কেন? আচ্ছা ঠিক আছে ভাই, ওর জন্য বড় দামি রুম করেছিস, আমাদের জন্য একটা ন্যূনতম একটা থাকার ঘর দিবি যেখানে বৃষ্টিতে জল না পড়ে। আমি কথা প্রসঙ্গে বললাম, একজন হেঁটে যাবে, 10টা ক্যামেরা, যে বললেন না প্রফেশনাল, 10টা ক্যামেরা পেছন পেছন তাড়া করবে, আর ওখানে আরও রাজ্য কমিটির সদস্য আছে, আরও কেন্দ্রীয় কমিটির সদস্য আছে, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য আছে। তাদের ক্যামেরা কেন? তাদের দিকে মোবাইলও তাকাবে না। আসলে হাওয়া তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে কেন? আমার তো ওই সময় গিয়ে মনে হয়েছিল যে বাংলা বাঁচাও যাত্রা না সিপিএম বাঁচাও যাত্রা না মীনাক্ষী বাঁচাও যাত্রা, আই ডোন্ট নো। এখন অনেক আমার প্রাক্তন সতীর্থ বন্ধুদের কাছে এই কথাতে খুব রাগ হতে পারে, আমাকে গালমন্দ করতে পারেন। বিশ্বাস করুন, আপনারা গালমন্দ করুন, আপনারা যত গালমন্দ করবেন আমি বুঝবো যে আপনারা আপনার পার্টির প্রতি কমিটেড। এই বাজারে তো কমিটেড লোক আছে সৌরভদা। 5% ভোট, শূন্যতে নেমে যায় একটা দল, একটাও এমএলএ নেই, এমপি নেই, তারপরেও তো সোশ্যাল মিডিয়ায় লড়ে যাচ্ছে। ওদের আবেগগুলো কি সম্মান দেওয়া হচ্ছে কোথাও? ওদের যন্ত্রণাগুলো কি কোথাও বোঝার চেষ্টা করা হচ্ছে? বোধহয় হচ্ছে না সবটা। এবার আসি বর্তমান রাজ্য সম্পাদকের কথায়। বিগ বস, বিগ বস, হ্যাঁ, তুমি বোধহয় গব্বর সিংও বলেছো কোনো কোনো সময়। দেখুন মানে কমিউনিস্ট পার্টিটা হয়ে গেছে বস আর কর্মচারীর সম্পর্ক। আমাকে অনেকে বলেছেন বিমান বোস তোমাকে ডাকলো তুমি যেতে পারলে না, একটু কথাও তো বলতে পারতে। যদি কমিউনিস্ট পার্টি থাকতো, যদি একজন কমিউনিস্ট পার্টির যদি সত্যি কমিউনিস্ট পার্টির মতো করে চলতো, তাহলে বিমান বোসকে মার্কেটে নামাতে হতো না। বিমানদা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত অংশের মানুষের কাছে, ডান বাম অতি ডান সবার কাছে পূজনীয় মানুষ। সেই ব্যক্তিকে মার্কেটে নামানো হলো। আপনি বিমানদার চেয়ে উপরে? আপনি নিজে ফোন করতে পারলেন না? কিসের এত ইগো, কিসের এত দ্বন্দ্ব? তো বলে আপনি কমিউনিস্ট পার্টিটাকে বস আর কর্মচারীর জায়গাতে নিয়ে এসছেন। সেইখান থেকে দাঁড়িয়ে আমি বসকে চিঠি করেছি, উত্তর তো বস দেবে, উত্তর তো অন্য কেউ দেবে না। প্রাক্তন নেতা, আমি তো তোমার থেকে চেয়েছি, বসের থেকে চেয়েছি, বস কোনো উত্তর নেই। আচ্ছা, যে চিঠিটা লিক হয়েছিল সেটা কি সত্যি সত্যি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই লিক হয়েছে? আমি বলছি এখনো দাদা, সৌরভ আমার কাছে এই ফোনটা আছে, এখন এই ফোনটা আছে, আমি এই ফোন থেকে পাঠিয়েছিলাম, দিয়ে আমি গ্রুপ লেফট করেছি, করে লেফট অ্যান্ড ডিলিট ফর মি করে গোটা গ্রুপটাই উড়িয়ে দিয়েছি, সবগুলো গ্রুপ আমি উড়িয়ে দিয়েছি। বিশ্বাস করবো না দাদা, চিঠিটা দেওয়ার 1 ঘন্টার মধ্যে, আমি ওই সময় বলেছিলাম, মানে আমি সময়টা ঠিক খেয়াল করি, 1 ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট কুণালদার হাতে চলে গেল। আমি তো কুণালদাকে জিজ্ঞেস করো কুণালদা কে দিয়েছে, আমার কাছে স্ক্রিনশটও আছে। আমি জিজ্ঞেস করছি এটা কি তোমার চিঠি? আমি বললাম কোথায় পেলে? বললো সোর্স। আমি কোথায় পেলে? বললো তোমাদের এক রাজ্য কমিটির সদস্য আমাকে দিয়েছে। আর কি কোনো খবর আছে? আমি লিখলাম আপাতত নেই। তখন ওই পার্টির বাইরে মুখ খুলিনি। তারপর মানে বোধহয় দীর্ঘ 2 দিন ধরে তুমি শুধু একদমই অডিওতে আভ্যন্তরীণ বিষয় বলেছো, আমি কোনো কমেন্ট করনি, সামনে আসনি, মুখ দেখাওনি। এই 2 দিনের মধ্যে রাজ্য সম্পাদক তোমার সঙ্গে যোগাযোগ কেন করলেন না? হতে পারে ইগো। একটা 2 দিনের বাচ্চা ছেলে কি প্রশ্ন করছে, ওর কথাতে এত উত্তর দিতে হবে? আরে আমি দীর্ঘদিনের পলিট ব্যুরো মেম্বার, আমি দীর্ঘদিনের এমএলএ, আমি দীর্ঘদিনের এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি তো সব। কে একটা কোথা দিয়ে ডায়মন্ডবাদ থেকে এসছে, ওর কথা উত্তর দিতে হবে? এই অধ্যত্তও হতে পারে। আপনি হুমায়ুনের সঙ্গে মিটিং করতে পারলেন, প্রতীকুর রহমানের সঙ্গে কথা বলতে পারলেন না? আপনি ইলেকশনের সময় কোন নেতার থেকে কার থেকে কি টাকা নিয়েছেন, কোথায় সেটিং করেছেন,
সেগুলো প্রমাণ নেই ফলে আমি বলছি না, কিন্তু আপনিও জানেন আপনি বসেছেন, কত কোটি টাকা নিয়েছেন, কোন ক্লাবের মাধ্যমে নিয়েছেন আপনিও ভালো করে জানেন। এটা কিন্তু একটা সাংঘাতিক অভিযোগ। আমার কাছে ওই জন্য প্রমাণ নেই ফলে আমি স্পেসিফিক করে অভিযোগ তুলছি না। আমি ওই জন্য প্রথমেই বললাম যে আমার কাছে প্রমাণ নেই, কিন্তু আপনিও জানেন দিনের শেষে তো আয়নার সামনে দাঁড়াতে হয়। উনি বারবার একটা সম্ভবত গালিবের বোধহয় শায়রি বলতেন যে সারা জীবন ভাই আয়না মুছে গেলাম, জীবনের শেষে এসে দেখলাম যে ভাই দাগ আয়নাতে নেই, দাগ তো নিজের মধ্যে ছিল। উনিই বলতেন বারবার, নিজের শেষে তো আয়নাতে দাঁড়াতে হয়, আয়নার সামনে দাঁড়াতে হয়। আয়নার সামনে দাঁড়িয়ে আমার করা প্রশ্নগুলোর উত্তর যদি সত্যিই সঠিক হয়ে থাকে, তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন আয়না মুছে কোনো লাভ নেই। 2021 সালে আইএসএফ এর সঙ্গে জোট হলো, নওশাদের সঙ্গে জোট হলো, যখন এই জোটটা হয়েছিল তোমার কি রিয়াকশন ছিল? আমি তো সম্পূর্ণ জোটের পক্ষে ছিলাম। আমি ভেবেছিলাম জোটটা হলে বোধহয় ভালো হবে, কিন্তু পরে বুঝলাম যে আসলে জোটটা যে কারণে করা হয়েছিল ওনার মঙ্গলের জন্যই জোটটা হয়েছিল। জোট যখন আমি প্রথমেই আগে আপনাকে উদাহরণ দিয়েছি যে সূর্যকান্ত মিশ্র যখন ছিলেন তখন সবচেয়ে টাফ সিট নারায়ণগড় থেকে দাঁড়ায়, আর যখন জোট হয় আইএসএফের সঙ্গে তখন আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর গড়, পীরজাদাদের গড় ফুরফুরা শরীফ হুগলি জেলা চণ্ডীতলা থেকে দাঁড়াতে হয়। তারপরে মুর্শিদাবাদে যখন ক্যান্ডিডেট হতে হয় তখন আইএসএফ এর সঙ্গে জোট হলো কি না হলো তাতে কিছু যায় আসে না, প্রতিকূলে সাফার করলে করবে। মুর্শিদাবাদে একটু প্রভাব কম বলে উনি মনে করেছিলেন মুর্শিদাবাদে তো আইএসএফকে নাও হলেও হবে, এখানে অধীর চৌধুরী লাগবে, ফলে অধীর চৌধুরী। এখন অধীর চৌধুরী নেই, শুভঙ্কর দ্বারা আছেন, উনি কথা বলেছেন কি না বলেছেন আমি জানি না, কিন্তু এক ফাইনালি জোট হয়নি। এখন বললেন মুর্শিদাবাদে যদি এই তালে গলে হরি বলে যদি 2-1টা সিট নেওয়া যায়, তার জন্য নতুন দাঙ্গাবাজ বলে সবাই যাকে বলছে, সেই সময় দাঙ্গা লাগিয়েছিল, যে বলেছিল 30% হিন্দু মেরে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, দাঙ্গা হয়েছিল। এবং উনি প্রকাশ্য বলেছিলেন সেলিম অধীরকে হারানোর জন্য দাঙ্গাবাজ হুমায়ুনকে ব্যবহার করা হয়েছিল, আমরা শেয়ার করেছিলাম। সেই হুমায়ুনের সঙ্গে রাতের অন্ধকারে বসতে গেলেন। দুদিন আগে যে দাঙ্গাবাজ আপনাকে হারিয়েছিল, দুদিন পরে সেই দাঙ্গাবাজ আপনার বন্ধু হয়ে গেল শুধুমাত্র একটা এমএলএ সিটের জন্য। ক্ষমতার আলিন্দে থাকার এত মোহ, রাজ্য সম্পাদকের পদ ছেড়ে দিত, ক্ষমতার আলিন্দে থাকতে পারতেন। বাচ্চাদেরকে আচ্ছা পিতা কি করে আমাকে বলে যে আমি সন্তান হারানোর বেদনা পেয়েছি। আমাকে যখন প্রথম যখন করে সম্ভবত 20 তারিখ, হ্যাঁ 20 তারিখ, সন্তান হারানোর যন্ত্রণা আমি পেয়েছি। সন্তান হারানোর যন্ত্রণা যদি আপনি পান, পিতা কি করে? যদি কোথাও কোনো রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয় বা যদি সন্তান যদি খাদে পড়ে যায় বা সন্তান যদি ড্রেনে পড়ে যায়, প্রয়োজনে পিতার ভালো জামা কাপড় পরা অবস্থায় ড্রেনে ঝাঁপ মেরে সন্তানকে বাঁচায়, যে ভাই আমি মরি সন্তানটা বাঁচুক। এটাই তো নিয়ম। ঈশ্বরী পাটনি তো অন্নপূর্ণার কাছে সব কিছু চাইতে পারতেন, আমার সন্তান যেন সন্তান একদমই সন্তানের দুধে ভাতের যেন থাকে সেই ব্যবস্থা করেছেন। সেই বাংলার মাটিতে আপনি আপনার সন্তানদেরকে সবচেয়ে টাফ সিটে লড়িয়ে দিচ্ছেন, আর আপনি নিজে সবচেয়ে সেফ সিটে যাচ্ছেন। আপনার সন্তানদের মধ্যে অনেকের জমানত বাজেয়াপ্ত বাঁচিয়ে দিচ্ছেন, আপনি বাঁচাতে পারছেন না। সন্তানরা প্রশ্ন করলে দোষ, সন্তানরা যদি প্রশ্ন করে তাহলে সন্তানের সামনে থেকে দাঁড়িয়ে সন্তানকে লাথ মেরে ঘর থেকে বের করে দাও। সন্তান যখন বাড়িতে থাকবার চেষ্টা করে, না তোমার জন্য দরজা বন্ধ। যখন সন্তান ঘুরতে যখন ক্লান্ত হয়ে পড়ে, যখন আর বাড়ি ফেরে না, তখন সবার সামনে কুমিরের কান্না কাঁদতে বলা হয় সন্তান হারানোর যন্ত্রণা। যদি এটা সত্যি হতো, এই কথাটা যদি সূর্যকান্ত মিশ্র বলতেন, আমি বিমানদা আমাদের কাছে পূজনীয়, বিমানদার কথা আমি বলবো না। এই কথাটা যদি সূর্যকান্ত মিশ্র বলতেন বা ওখানে অন্য রাজ্য কমিটির যে কোনো সদস্য বলতেন, 2-1 ছাড়া, যে সন্তান হারানোর বেদনা, ভাই হারানোর বেদনা, চোখে জলও যদি না ফেলতো, আমি মাথা নিচু করে মেনে নিতাম, কারণ সত্যি তারা আমাকে ভালোবাসত। এই দ্বিচারিতা কেন হবে? আপনার মুখ আর মুখোশ আলাদা কেন হবে? দেখুন, আমি প্রতীকুর রহমান যা আমি তাই, আমি সামনে যা আমি পেছনে আলাদা নই, আমি পেছনে যা সামনে তাই, আমি সামনে যা পেছনে তাই, আমার মুখ আর মুখোশ আলাদা কিছু নেই। মুখ আর মুখোশ আলাদা কাদের হয়? ভগবানের অনেকগুলো রূপও হয়, আমরা জানি, বিভিন্ন অবতার হয়। শয়তানও বিভিন্ন সময় বিভিন্ন যুগে বিভিন্ন রূপে আসে। হয় উনি ভগবান নয় শয়তান, যে কোনো একটা হবে। আমি জানি না উনি কোনটে। পাবলিক বিচার করে জনগণ বিচার করবে।
দেখুন, এই যে কথাগুলো বলছি না, অনেকে মনে করবে ব্যক্তি সেলিমের বিরুদ্ধে বলছি। না, ব্যক্তি সেলিমের বিরুদ্ধে বলছি না। বিশ্বাস করুন, সেলিমদার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, একদমই নেই। লড়াইটা ব্যক্তিগত নয়, লড়াইটা আপনি যে পার্টির পোস্টকে হোল্ড করেন, কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক আপনি, আর আমি যে পার্টির সদস্য ছিলাম, কমিউনিস্ট পার্টির রাজ্য কমিটির সদস্য ছিলাম আপনি, সর্বোচ্চ জায়গা রাজ্যের। আপনি যদি ওই পদে না থাকতেন, অন্য কোনো পদে থাকতেন, আমি কিচ্ছু বলতাম না। কেন বলবো? আপনি ওই পদে আছেন বলে এই কথাগুলো বলা। যদি না থাকতেন তাহলে তো বলতাম না। ব্যক্তিগত কোনো রাগ নেই আমার, ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই। কিন্তু আপনি যে চেয়ারে বসে আছেন, যে দায়িত্ব আপনাকে দেয়া হয়েছে, ওনারা বলতেন তোমার পতাকারে বহিবারে যারে দাও শক্তি, ওনারাই বলতেন। তা ভাই, তোমার শক্তি আছে বলেই তো তোমার হাতে দেয়া হয়েছে পতাকাটা। তুমি প্রতিদিন পতাকাটা যদি ঝাঁট দেওয়ার মতো ব্যবহার করো, পতাকাটা তুলে রাখার বিষয়। তুমি যদি ঝাঁট দাও যে ভাই পতাকা একটু সামনে চওড়া আছে, আমি ঝাঁট দিয়ে নেবো, বলবে না লোকে? অনেকে বলতে পারছে না, প্রতীকুর রহমান বলেছে তাই প্রতীকুর রহমান খারাপ, তাই প্রতীকুর রহমানের ব্যক্তি আক্রমণ করো। আচ্ছা, আমি বলেছি আমার স্ত্রী, তাকে আননোন নাম্বার থেকে ফোন আসছে, মেসেঞ্জারে আসছে, মেসেঞ্জারে মেসেজ করছে, ডিডলা কে করলো, তুই না প্রতিকুর? লোভটা কার, তোর না প্রতিকুরের? আরে ভাই, আমার লড়াই, আমার সঙ্গে লড় না। স্ত্রীকে বলছিস কেন? সন্তানকে টেনে নিয়ে আসছিস কেন? কতটা হিংস্র এরা! আমার স্ত্রী দিনের পর দিন আমার পায়ে ধরে কেঁদেছে যে তুমি অন্য কোথাও যেও না, তুমি থেকে যাও পার্টিতে, তুমি থেকে যাও, মিটিয়ে নাও। রাজনীতি করতে করতে আসা মেয়ে তো হাউ হাউ করে কেঁদেছে। বন্ধু বান্ধব প্রতিদিন ওকে গিয়ে বলেছে আটকানোর চেষ্টা কর, চেষ্টা করে গেছে। তারপরে সেই আমার স্ত্রীকে যদি প্রতিদিন ব্যক্তি আক্রমণ করা হয়, কত টাকায় বিক্রি হলি? গয়না কি তোর লাগবে না গাড়ি প্রতিকূলের লাগবে? কত টাকায় বিক্রি হলে সেটিং কিছু হলো? আমি 2006 সাল থেকে রাজনীতি করছি, বিশ্বাস করুন। ওই সময় তখন তো বয়স অল্প, 9-10-এ পড়ি। 8 সাল থেকে যদি সক্রিয় রাজনীতি আমি করি, যখন 8 সাল থেকে রাজনীতি করছি কলেজে, তখন কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তৃণমূল চলে এসছে বা আসছে। পঞ্চায়েত জেলা পরিষদ তৃণমূলের দখলে। আমার এক্স্যাক্ট মনে নেই 9 না 8-এ তৃণমূল জেলা পরিষদ পেয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়, যে পঞ্চায়েতটা হয়েছিল ওই সময়। প্রথম বোধহয় তৃণমূল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আর পূর্ব মেদিনীপুর, এই দুটো জেলাতে তৃণমূল প্রথম এসেছিল, জেলা পরিষদ দখল করেছিল। সেই সময় দাঁড়িয়ে আমি কলেজের গেটে রাজনীতি করছি। 8 থেকে লাগাতার 26 জীবনের, আমার জীবনের, রাজনৈতিক জীবনের না, আমার জীবনের অর্ধেকের বেশি সময় আমি বিরোধী সিপিআইএম হিসেবে কাটিয়েছি। শাসক সিপিআইএম না, বিরোধী সিপিআইএম। এবং সেটা আমার বলে আমি ব্যক্তি জাহির করছি না সৌরভদা। আমার মতো অসংখ্য কর্মী যারা পার্টিজান, যারা প্রতিদিন কলেজের গেটে মার খেয়েছে, আক্রান্ত হয়েছে, লড়াই করেছে, প্রতিদিন তারা লড়াই করেছে। সেই লড়াই করতে করতে তাদের মধ্যে আমিও একজন, যে লড়াই করে গেছি, কলেজের গেটে চেষ্টা করেছি লড়াই করবার। আচ্ছা, আমার যদি বিক্রি হওয়ার হতো, সুযোগ থাকতো, 8 সালে যেতাম। আচ্ছা ঠিক আছে, 8টা টু আর্লি। 11 সালে, আচ্ছা 11টাও অনেকটা, তুমি ভেবেছিলে 16তে আসবে। আচ্ছা 16টা চলে গেল, 21-এ, আচ্ছা 21 না হোক, তারপরের যে আমার জীবনের এতগুলো বছর কোনো অফার আসেনি, কোনো লোভ আসেনি। আচ্ছা, আমি যখন রাজনীতি করতে আসি, আমি তো ভেবেছিলাম লয়ার হবো, ওই জন্য ল নিয়ে পড়েছিলাম। আমি তো কোনোদিন ভাবিনি আমি হোল টাইমার হব। এবং যখন দল শূন্য পাচ্ছে, 2021-এ যখন আমাদেরকে ক্যান্ডিডেট করা হচ্ছে, তখন আমরা জানি একটাও সিট আমরা নাও পেতে পারি, আমরা শূন্য হতে পারি। তখনও তো এমএলএ যদি হওয়ার লোভ থাকতো, অন্য কোনো দলে যেতে পারতাম ডুব করে যাচ্ছি বলতে, তখনও তো যাইনি। লোকসভার সময় অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ক্যান্ডিডেট, আমাদের টুক করে পাল্টি মারতে পারতাম, বিজেপির কাছ থেকে টাকা নিতে পারতাম, তৃণমূলের থেকে টাকা নিতে পারতাম। এখন বিজেপি যে রাজনীতি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে যে রাজনীতি করে, টাকার বিনিময়ে তুমি ভাই চুপচাপ বসে যাও বা নমিনেশন উইথড্র করো, তখন তো করিনি, তখন তো টাকার দরকার হয়নি। বিশ্বাস করুন, আপনারা যারা আমাকে গালাগাল দিচ্ছেন, তারা বেশি করে দিন, কারণ এটা আপনাদের কাজ। এবং যারা গালাগাল দিচ্ছে, আমি অনেস্টলি বলছি, বুকে হাত দিয়ে, মানে মন থেকেই বলছি, যারা আমাকে গালাগাল দিচ্ছে তাদের প্রতি আমার শ্রদ্ধা, অসম্ভব ভালো শ্রদ্ধা বেড়ে গেছে। কারণ এদের মধ্যে অনেকেই আমাকে প্রশংসা করেছিল যে প্রতিকূল বিক্রি হতে পারে না। আজকের দলগত অবস্থানের কারণে স্বাভাবিক, এটাই স্বাভাবিক, আমাকে গালাগাল দিচ্ছে, আমার কটু কথা বলছে, তাতে আমার কোনো খেদ নেই। আমার তাদের প্রতি সম্মান আরও বেড়েছে
যে ভাই দলীয় অবস্থান থেকে কিন্তু তারা তাদের অবস্থান স্পষ্ট করছে যে আমরা প্রতিক্রিয়ার সঙ্গে নেই, আমরা পার্টির সঙ্গে আছি। তাই তারা আমাকে বলছে আচ্ছা বিক্রি হলো তো তখন বিক্রি হতে পারতাম, পয়সা লাগলে তো তখন পয়সা নিতাম। হঠাৎ এত বছর পরে এসে, এতদিন পরে এসে বলতে হচ্ছে কেন? এখন বলছে নির্বাচনের সময়টা বেছে নিলে অন্য সময় বললে না কেন, অন্য সময় বললে না কেন? আরে নির্বাচনের সময় হুমায়ুনের সঙ্গে তো মিটিং করলো, নির্বাচনের সময় তো জামাতের সঙ্গে মিটিং করলো আলিমুদ্দিন অফিসে, নির্বাচনের সময় তো এসডিপিআই তার সভাতে গেল। তো নির্বাচনের সময় বলবো না কখন বলবো? 6 মাস আগে বললো, 6 মাস আগে বলতাম, যখন করেছে তখন বলেছি। আচ্ছা, এইবার যে প্রশ্নটা অবধারিতভাবে আসছে, তুমি এখন তৃণমূলে, কিন্তু বেশ কিছুদিন আগে একজন বিখ্যাত সাংবাদিক, প্রাক্তন সাংবাদিক, তিনিও ব্রেক করেছিলেন এক নিউজ যে প্রতিকূল তৃণমূলেই যাচ্ছে, এবং এটা ছড়িয়ে গিয়েছিল সংবাদ মাধ্যমে এবং অন্যান্য জায়গায় যে প্রতিকুর রহমান তৃণমূলে যাচ্ছে। এই সিদ্ধান্তটা কি তুমি অনেক দিন আগে নিয়েছিলে, তারপর ইচ্ছে করে এরকম একটা নাটক সাজিয়ে দল থেকে বেরিয়ে এলে? সৌরভ আমি জানি না, তুমি সম্ভবত বোধহয় আমাকে ফোনে এসেছিল, মাঝখানে ওই একদিন বা দুদিন পরে বোধহয় ফোনটা এসেছিল, আমার দেখে ডেটটা এক্সাক্ট বলতে হবে, আমি ডেট টাইম খুব গুলিয়ে ফেলি। আমাকে ফোন করেছিল, আমার কাছে এসো, ব্রেক থ্রুটা করতে যাই, আমি তো করেছি, তুমি আমার কাছে এসো। আমি দেখছি যদি সুযোগ হয় আমি আসবো। এটা এরকম কোনো বিষয় না যে কোনো ঘটনা ট্রিগার তো একটা জিনিস করে, হঠাৎ করে তুমি মানে অনেক দিন অনেকগুলো ক্ষোভ জমছে 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 জমতে 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 একটা ঘটনা তোমাকে বলে বাস এনাফ, আর নয়, অনেক হয়েছে, চলো ছাড়ো। আমি ওই গত রাজ্য কমিটি মিটিং সৃজনের প্রশ্ন তুলেছিলাম, বলেছে আমার কি যখন সৃজনের প্রশ্নটা যখন আমি তুলেছিলাম, সেলিম দা কোড আনকোড আমাকে মানে বলেছিল, ইনডাইরেক্টলি বলেছিল প্রকাশ্য মিটিংয়ে, অনেকের মিডিয়াতে তাদের জামা হাওয়া দিয়ে দিয়ে বাড়িয়ে দেয়, জনপ্রিয়তার আলখাল্লা পরে ঘুরে বেড়ায়, তাদের কাছে সব মনে হতে পারে। আচ্ছা, জনপ্রিয়তার আলখাল্লা আমরা পড়তে এসেছিলাম কমিউনিস্ট পার্টি করতে? যারা জনপ্রিয় হওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সেফ সিট খোঁজে, তারা জনপ্রিয়তা খোঁজে। আমরা জনপ্রিয়তা খুঁজতে আসিনি, আমরা কমিউনিস্ট পার্টিতে কাজ করতে এসেছিলাম, কাজ খুঁজতে এসেছিলাম, মানুষের জন্য কাজ করতে এসেছিলাম, আমরা জনপ্রিয়তা খুঁজতে আসিনি। আমি সেদিন বেরোয় সৃজনকে ফোন করেছিলাম যে সৃজন, এখন সৃজন অস্বীকার করতে পারে, স্বাভাবিক, দলকে ডিফেন্ড করতে হবে। কমিউনিস্ট পার্টিতে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বোধহয় এটাই আমার শেষ মিটিং। শুধু এই ঘটনা না, তুমি বলবে এই ঘটনার জন্য তুমি রিয়াক্ট করলে। ডায়মন্ড হারবারের এসডিপিও ছিল মিঠুন কুমার দে, পরে উনি অ্যাডিশনাল এসপি হলেন ডায়মন্ড হারবারে, মাঝখানে বদলি হলেন, নির্বাচনের সময় আবার এলেন অ্যাডিশনাল এসপি হয়ে। উনি যখন এসডিপিও ছিলেন, ডায়মন্ড হারবার যেহেতু আমি রাজনীতি করতাম, ডায়মন্ড হারবারে যেতাম, আমার ডায়মন্ড হারবার এই বাড়ি, ওখানে নেতৃত্ব আছে, তিনি বলতো প্রশাসনে গিয়ে কথা বলতে হবে, স্বাভাবিক, রাজনীতি করতে গেলে তো পুলিশ প্রশাসনের কথা বলতে হয়, সেইভাবে কথাবার্তা বলতাম। কথা বলতে বলতে এই ধরো সৌরভ দা তোমার সঙ্গে কথা বলছি, তো ফ্রি হওয়ার একটা বিষয় আছে, আন্তরিকতার একটা বিষয় আছে, সেটা কিন্তু একদিন দুদিন 3 দিন 4 দিন বলতে বলতে বোঝা যায় যে সৌরভ তোমার ক্ষতি চায় না ক্ষতি চায় না, তোমার সঙ্গে কথা বলা যায় না কথা বলা যায় না, আসলে তুমি ধূর্ত না আসলে তুমি ভালো মানুষ, কথা বলতে বলতে বোঝা যায় আসলে তুমি অনেস্ট না অনেস্ট নয়। কথা বলতে বলতে একটা সম্পর্ক, প্রশাসনিক সম্পর্ক, অফিসিয়ালি সম্পর্ক, সেই সম্পর্ক মাঝখানে কেস খেয়েছি। যখন পঞ্চায়েতের নির্বাচনে যখন রাস্তায় এসে অবরোধ করেছি, তখন উনি জামার করার ধরে তুলে নিয়ে গেছেন এবং উনি মাথা নিচু করে তুলে নিয়ে গেছেন। আমি বললাম আপনি পঞ্চায়েতে এই যে বোমা মারছে আপনি আটকাতে পারলেন না? উনি মাথা নিচু করে আছেন, ওনার চোখ দেখে আমার বাবা বলেছিল লোকটা আমার মনে হচ্ছে বাধ্য হয়ে তোকে তুলে নিয়ে যাচ্ছে। সেই লোকটাকে আমি কী করে অসম্মান করি? বিরোধী দলনেতা প্রতিদিন ওনার কথা বলেন, মিঠুন দে প্রতিদিন বলেন। মমতার ঘনিষ্ঠ লোক, অভিষেক ব্যানার্জির কাছের লোক। আচ্ছা, ওনার রাজ্যে তো বিজেপি শাসিত যেখানে রাজ্য আছে, যোগী তো আছে, যোগীর তো কাছের কোনো এসপি আছেন? স্বাভাবিক তো, কেরালায় বিজনের সরকার আছে, ওনার তো কাছের কোনো এসপি আছেন, থাকা তো অস্বাভাবিক কিছু না। তামিলনাড়ুতে স্ট্যালিন আছে, ওনার তো কাছের কোনো এসপি, আইজি, ডিআইজি থাকতে পারেন, এটা অস্বাভাবিক কিছু না, এটাই তো স্বাভাবিক, এটাই তো এই ডেমোক্রেটিক সিস্টেম, এটাই তো সরকারি সিস্টেম, অস্বাভাবিক কিছু না। কিন্তু যদি আপনি প্রশ্ন তোলেন ওই মানুষটার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আছে না, তাহলে সেই মানুষটা যখন এসপি হয়েছেন, ডায়মন্ড হারবারের নাগরিক ব্যানারের উদ্যোগে ওই লোকটাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, অ্যাডিশনাল এসপি মিঠুন দে।
আমি ওই সংবর্ধনা সভাতে গিয়েছিলাম। লোকে তো বলে শাসক দলের ঘনিষ্ঠ, আমি প্রকাশ্য ওই সংবর্ধনা সভাতে ওনার জন্য একটা দাস ক্যাপিটাল নিয়ে গেছিলাম, আর ভগৎ সিংয়ের আমি কেন নাস্তিক নিয়ে গেছিলাম। প্রকাশ্য কোনো র্যাপারে করে মুড়ে দিইনি, প্রকাশ্য সবার সামনে দাস ক্যাপিটাল আর ওই দুটো হাতে তুলে দিয়েছিলাম। আমাকে বললো তুমি এসছো 2 মিনিট বলো। বললাম এখানে কি বলবো, কিছু কথা বলেছি, তার মাঝখানে একটা কথা বলেছিলাম যে উনি অনেক কাজ করেছেন, অনেক কাজ করতে পারেননি, যেটা করার ইচ্ছে ছিল সেটাও করতে পারেননি, আশা করি উনি করবেন। মানে পরোক্ষ আমি সমালোচনাই করে এসেছি সবার সামনে। আমার ডায়মন্ড হারবারের এই যে প্রথম রাজ্য, তারপর জেলা, ভায়া এরিয়া কমিটি, ভায়া ব্রাঞ্চ, কানে ফিস ফিস করে মন্ত্র চলে গেল, শোনো অভিযোগ তুলতে হবে, ব্যক্তিগত আক্রমণ করতে হবে, নইলে তোমাদেরও পানিশমেন্ট পোস্টিং হবে, আর যদি করতে পারো তাহলে পোস্টিং আছে। আমার বিরুদ্ধে একটা খামবন্ধ আর চিঠি চলে এলো আলিমুদ্দিনে। চিঠি আসাটা অন্যায় না, কমিউনিস্ট পার্টিতে যে কারোর বিরুদ্ধে যে কেউ চিঠি করতে পারে, পার্টির অভ্যন্তরের লোক করতে পারে, পার্টির বাইরের লোকও করতে পারে, নিয়ম। চিঠি যখন এলো, রাজ্য কমিটির মিটিংয়ের দিন, আমাকে মিটিংয়ের প্রথম দিন খাওয়া দাওয়া করলাম, করে আমি সন্ধ্যাবেলা ওখানে ছাত্র অফিসে থাকতে গেলাম। ওনার সঙ্গে 20 মিনিট আগে দেখা হয়েছে। 20 মিনিট পরে বর্তমান এসএফআই রাজ্য সভাপতি, রাজ্য সম্পাদক, ওরা এখন অস্বীকার করতেও পারে, পার্টিকে ডিফেন্ড করতে পারে, ওদের সামনে বললো কিরে তোদের নেতা কই? বললো মানে কে নেতা? বললো আরে প্রতিকূল কই? বললো এসএফআই অফিসে বোধহয় থাকবে, তো আজকে কালকে মিটিং আছে। ও তোদের নেতাকে গিয়ে বলিস তোদের নেতার নামে চিঠি এসছে। আচ্ছা, তারা তো আমার ক্যাডার, তারা তো আমার পরে এসছে, আমার জুনিয়র, তারা তো আমাকে দেখে এসছে। তাদের সামনে যখন আপনি বলছেন তোর নেতাকে বলিস চিঠি এসছে, বুঝতে অসুবিধা হয়? আমার ক্যাডারদের সামনে তার লিডারকে আস্তে আস্তে মেলাইন করার চেষ্টা হচ্ছে। তারপরে চিঠিটা যখন এলো, পরদিন সকালে আমি যখন গেলাম, আমাকে ডাকলো, ডেকে বললো তোর নামে একটা চিঠি এসছে, এরকম অভিযোগ এসছে। আলাম হ্যাঁ এটা সত্য। আমি গিয়েছিলাম, বললো 4 পাতার একটা চিঠি এসছে, 4 পাতার চিঠি। আমি যে ঘটনা বললাম এই ঘটনার পরিপ্রেক্ষিতে 4 পাতার চিঠি। চিঠিতে বলা হলো তৃণমূলের সঙ্গে আমার যোগ আছে। বললাম ফাইন। বললো সাধারণত এরকম হলে আমি জেলাতে ফেরত পাঠাই, তোর ক্ষেত্রে আমি জেলাতে ফেরত পাঠাবো না, তোকে খুব ভালোবাসি তো, মানে ওটা বলেননি আর কি, ভাবটাই এমন, তোকে খুব ভালোবাসি তো, তোর কোনো ক্ষতি হোক আমি চাই না, বলেননি ওটা, ভাবটাই এমন, আমি জেলাতে ফেরত পাঠাচ্ছি না, আমি না মিটিংয়ে সমালোচনা করে দেবো, একটু তুই শুনে নিস, তোর কিছু বলার দরকার নেই। আমি বললাম আচ্ছা মিটিংয়ে আপনি যে বলবেন তৃণমূলের সঙ্গে যোগ আছে আমার, আমি চুপচাপ মেনে নেওয়া, মানে এটা স্বীকার করে নেওয়া যে তৃণমূলের সঙ্গে যোগ ছিল। জোরাজুরি করা হলো, না না আমি বলছি এটা তোর বলার দরকার নেই। না আমি বললাম আপনি বললে আমি তো বলবো। সেদিন ঘটনাচক্রে ইন্দ্রদার বহিষ্কার ছিল, তাই ওই কথাটা নতুন করে আর ওঠেনি। শোনা গেল ওনার কিছু ছেলেপুলে আছে, ওনার নিজের ছেলেপুলেও থাকতে পারে, শোনা গেল, এতে কোনো প্রমাণ আমার কাছে নেই, তারা এখন অস্বীকার করবে। আমি আপনাকে মেসেঞ্জারে কিছু চ্যাট পাঠাতে পারি। বলে দেওয়া হলো প্রতিকুর রহমানের হাতে মদের গ্লাসের কোনো ছবি আছে, প্রতিকুর রহমানের সঙ্গে কোনো পরকীয়ার কোনো ছবি আছে, কোনো মেয়ের কোনো কথাবার্তা হয়? বললো যে না আমার তো জ্ঞান তো জানা নেই। সিপিএমের সহজ পদ্ধতি, সম্মেলন এলে কারুর হাতে, এই যে দক্ষিণ 24 পরগনা জেলার একটা যাদবপুর এই চত্বরেই থাকে, যাদবপুর চত্বরে থাকে, তো আমার সময় সম্পাদক ছিল না, গরিব বাড়ির মেয়ে, এসসি মেয়ে, লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়েছে, এখন ল পড়ছে, অসম্ভব ভালো মনের মানুষ। তার হাতে একটা মদের বোতল ধরিয়ে সম্মেলন থেকে তার নামে কাঁচি করে দেওয়া হলো, আর পাড়ায় পাড়ায় রুটি দিল, এই দেখ মদের গ্লাস নিয়ে আছে। কাউন্টার করলো যে আপনি প্রমাণ দিন, কোনো উত্তর নেই। তো আমার ক্ষেত্রেও প্রমাণ খোঁজা হচ্ছে যে প্রতিকূলের বিরুদ্ধে হাতে মদের গ্লাস নিয়ে কোনো ছবি আছে, কোথাও মদ খেয়েছে এরকম কোনো প্রমাণ আছে? আচ্ছা প্রতিকূল ঠিক আছে, ওটা যখন পাচ্ছিস না, তো কোনো মেয়ের সঙ্গে পরকীয়া করে না, কোনো চ্যাট আছে, কোনো চ্যাট ফ্যাট আছে? তারা বলছে না আমাদের তো জানা নেই, একটু খোঁজ নে। কেন বহিষ্কার করতে হবে? বহিষ্কার করতে সুবিধা হবে? এখনও তো প্রতিকূলকে অনেকে বলবে যে ঠিক আছে তুমি তো পার্টির মধ্যে থেকে লড়াই করতে পারতে, তোমার কথাটা ভ্যালিড প্রশ্ন আছে, তুমি পার্টির অভ্যন্তরে থেকে লড়াই করতে পারতে, আমরা তোমার সঙ্গে থাকতাম। আরে এটা তো বুঝবেন 1 মাস, ওই 15 দিন পরে নির্বাচন ডিক্লেয়ার যদি হয়ে যায়,
কোথায় থাকবে প্রতিকূল, কোথায় থাকবেন আপনি, কোথায় থাকবেন সেলিম দা, কোথায় কে থাকবে? নির্বাচনের পরে যদি জিতি ভালো, যদি হেরে যাই তাহলে চরম হতাশা। প্রতিকূল রহমান চলে গেল। কল্লোল রায় ছিলেন আমাদের এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অন্য কোনো দলে যাননি, কারোর কাছে বিক্রি হননি, পার্টিটাই করে গেছেন। এখন আপনি জিজ্ঞেস করুন কল্লোল রায়ের নাম কজন শুনেছে? এই আমাদের জেনারেশনের ছাত্ররা ভুলে গেছে। কেন? অল ইন্ডিয়া সম্পাদক ছিলেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সুজনদাদের মতো, শ্রমিক লাহিড়িদের মতো, নেপালদেব ভট্টাচার্যের মতো এরকম ছিলেন। এখন ঋতুদাদের মতো সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এখন সৃজনের মতো ওই ফিগার কোথায় আজকের কেউ জানে না। অন্য তো কোনো দলে যায়নি, তাকে ভুলে যাওয়ার তো কোনো কারণ নেই। আপনি জিজ্ঞেস করুন, নাম নেই, কেউ জানে না এই প্রজন্মের ছেলেপুলেরা। কেন নাম নেই? কারণ কল্লোল্লা ভেসে থাকতে পারেনি। এই প্রতিকূল রহমানকে পানিশমেন্ট প্রসিডিং হচ্ছে জেলাতে, আমরা আমার কাজ করার সুযোগ দিই। বলো ঠিক আছে, তোমার দায়িত্ব দেওয়া হবে। এবং সিপিএমের যা এরিয়া স্ট্রাকচার আছে, কোনোটা শক্তিশালী, কোনোটা একটু কম শক্তিশালী, কোনোটা একটু দুর্বল। 4টে দায়িত্ব দেওয়া হলো, বেছে বেছে যেগুলো সবচেয়ে দুর্বল সেইগুলোতে আমার দায়িত্ব দেওয়া হলো। আমি বললাম, আরে পার্টি তো শিখবো, পার্টি শেখার জন্য অন্তত একটু শক্তিশালী, একটু কম দুর্বল, যেখানে কাজ করতে পারবো এরকম কোনো এলাকা দিন। না না, মেজরিটি হয়ে গেছে, সবাই হাত তুলে বলে দিয়েছে তোমার ওখানেই করতে হবে। পানিশমেন্ট পোস্টিং। তো এই প্রতিদিন যে ব্যক্তিগত আক্রমণ, তো ফলে এইখান থেকে দাঁড়িয়ে মনে হচ্ছে এনাফ, ব্যাস অনেক হয়েছে, আর না, আর নেওয়া যাচ্ছে না। এরা আজ না হয় 5 বছর পর, 5 বছর না হয় 10 বছর পর আস্তে আস্তে তুমি কাজ পাবে না, তোমাকে লোকে দেখতে পাবে না, প্রশ্ন করবে প্রতিবিদ্যা কোথায়, প্রতিবিদ্যা কোথায়, দেখতে পাচ্ছি না। 1 বছর প্রশ্ন করবে, 2 বছর প্রশ্ন করবে, 3 বছর প্রশ্ন করবে, 5 বছরের মাথায় বলবে হ্যাঁ প্রতিকূল তো কাজ করে না, কই তো দেখতে পাই না। 6 বছর 7 বছরের মাথায় কে প্রতিকূল? কল্লোলদার মতো ভুলে যাবে। 10 বছরের মাথায় হোল টাইমের প্রতিকূলকে বের করে দিতে সুবিধা হবে, বহিষ্কার করতে সুবিধা হবে। বা কান্তি গাঙ্গুলির মতো গাড়ির তেলের টাকা বন্ধ করে দিলে প্রশ্ন করার কেউ থাকবে না। যারা আমার জন্য কাঁদছেন, তখন কি আপনারা আমার পাশে থাকতেন? মনেই তো রাখতেন না। তো ফলে যখন যেটার সময় তখন সেটা করতে হয়। যখন লোহা গরম হয় তখন লোহাকেই পেটাতে হয়, তা নাহলে ইস্পাত তৈরি করা যায় না, তা নাহলে সেই লোহা দিয়ে আপনি কোনো যন্ত্র বা অস্ত্র তৈরি করতে পারবেন না। লোহা যখন গরম হয়েছে তখন পিটিয়ে দিয়েছি। এখন বলছে না ভাই তুমি লোহা আছো ঠিক আছে, গরম হয়েছে একটু ঠান্ডা হতে দাও, বরফে রাখি তারপর পেটাবে। কতদিন চলবে? ফলে আমার করতে হয়েছে, এটা করতে হলো আমাকে, এই অপ্রিয় কিছু প্রশ্ন তুলতে হলো আমাকে। আমি আবারও বলছি, আমি মেসেজ দেখাবো না, দেখানো উচিত নয়। যারা সোশ্যাল মিডিয়াতে আমাকে গালাগাল দিচ্ছে, মেসেজ লিখছে, দাদা পার্টির হয়ে ডিফেন্ড করছি, তোমার পাশে আছে, তোমার তোলা প্রশ্নগুলো ঠিক, বেশি দিন এরমভাবে থাকবে না, সঙ্গে আছি। না না, এটা সোশ্যাল মিডিয়ায় বিগত কদিন ধরে আমরাও দেখেছি, আমরাও যেহেতু ফলো করছিলাম সেহেতু দেখেছি, অনেকেই বলছে, কেউ বলছেন প্রতিকূল প্রয়োজনীয়, কেউ বলছেন প্রতিকূল টাকা পয়সার লোভে চলে গেছে, এই কথা বিশ্বাস করতে পারি না। কেউ বারংবার, অনেকে আছেন যারা নেতৃত্বের কাছে বারবার আপিল করছেন, কেউ প্রশ্ন তুলছেন যে কেন প্রতিকূলদের ছেড়ে যেতে হবে। আর আজকের এই বেশ কিছুক্ষণের আড্ডায় আমি এক যন্ত্রণাবিদ্ধ, বিক্ষুব্ধ, প্রচণ্ড কষ্ট পাওয়া প্রতিকূলকে দেখলাম, যে অনেক যন্ত্রণা নিয়ে সিপিএম পার্টিটাকে ত্যাগ করেছে, কিন্তু রাজনীতির বৃত্ত থেকে সম্পূর্ণ মুছে যেতে চায় না যে প্রতিকূল, আগামী দিনেও যে মানুষের জন্য কাজ করতে চায় যে প্রতিকূল, সেই প্রতিকূল একটা নতুন রাস্তা, একটা নতুন পথ বেছে নিয়েছে। সৌরভদা, আমি যখন প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ভাই আমি রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নেবো, দেখেছি আমি কোনো দল ফল করবো না, সব ছেড়ে ছেড়ে চুপচাপ বসে যাব। তারপরে এটা মনে হলো যে আরে ভাই আমি তো মৌচাকে ঢিল মেরে ফেলেছি, পাল্টা প্রত্যাঘাত তো হবেই। আর আমি যাদের বিরুদ্ধে বলেছি তারা সো কল্ড সবচেয়ে জনপ্রিয় লেবদের মধ্যে মুখ, তাদের বিরুদ্ধে প্রকাশ্য বলেছি। ওদের কাছে ইউটিউব আছে, ওদের কাছে অনেক মিডিয়া আছে, ওদের কাছে হাইপ তোলার যন্ত্র আছে। এখন এই যে হোল টাইমারদের কথা তুমি বলছিলে না, হোল টাইমাররা ওয়েজ পায় 2,500 টাকা, আর তুমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবার জন্য 10 জন 15 জন 20 জন পুষে রেখেছ, 20,000 15,000 16,000 10,000 টাকা দাও, তাতেও আমার সমস্যা নেই। তুমি অ্যানালিসিসের নামে শোনা যায়, বললাম না ওখানে কাউকে ঢুকতে দিত না, শোনা যায় ওখানে যারা আছে কয়েকজন এমনও আছে যারা পার মান 70-80 হাজার টাকা পর্যন্ত নেন পার্টির থেকে।
কাদের টাকা? ফুল টাইমাররা যারা দিনের পর দিন পার্টির কাজ করবে তাদের 2,000 টাকায়, 2,500 টাকায়, 3,000 টাকায়, 7,000 টাকায় কৃচ্ছ্রসাধন করে জীবন চালাতে হবে। আর তোমরা ওখানে বসে বসে অ্যানালিসিসের নামে 70,000, 80,000 টাকা নেবে। বিচারতে ভাবছেন প্রশ্ন করবে না? মানুষ জানে না বলে প্রশ্ন করছে না, হোল টাইমাররা জানে না বলে প্রশ্ন করছেন না। আমি তো বলছি, আমি হয়তো ওই বাচ্চা ছেলেটা নই, আমি ধাড়ি ছেলে, রাজপ্রাসাদের বাইরে থেকে প্রশ্ন বলেছিলাম রাজা থাম। এখন ওই বাচ্চা ছেলেটা সবে জেগেছে, ও কিন্তু রাজপ্রাসাদে ঢুকবে, প্রশ্ন তো করবেই, রাজা তোর কাপড় কোথায়? আগামী দিনে তার মানে প্রতিকূল প্রচুর প্রশ্ন তুলবে, এটা বোঝাই যাচ্ছে। এবার সমস্ত কিছুর বাইরে এসে একটা প্রশ্ন করি, 2026-এর নির্বাচনে সিপিআইএম এর শূন্যের খরা কাটবে? সেলিমদা ভালো বলতে পারবেন। যে কলার খসাটা যখন আমাকে দেখিয়ে জিজ্ঞেস প্রতিকূল কোথায়, আপনি প্রতিকূলকে নিয়ে কিছু বলুন। যখন কলার খসাটা দেখিয়েছিলেন, মানে উনি বলেই দিয়েছিলেন প্রতিকূলের মধ্যে যা চেয়ার নেওয়ার নিয়ে নিয়েছি আমি, যা ছিবড়ে আছে আমি ফেলে দিলাম। উল্টোটা তো হতে পারে, আপনার মধ্যে যতটুকু নীতি নৈতিকতা যা ছিল আপনি নিজেই শেষ করে ওই কলার খসাটার মতো আপনি পড়ে আছেন, যেটা হয়তো রাস্তায় ফেলেছেন, ওই রাস্তায় চলতে গিয়ে কেউ পড়ে যাবে। কিন্তু রাস্তা বড় নির্মম, রাস্তা বড় কঠিন, ইতিহাসের রাস্তা তো চক্রে ঘোরে। কোনোদিন ওই রাস্তায় হাঁটতে গিয়ে আপনি ওই কলার খসায় পা দিয়ে পিছলে যাবেন না তো। 26 এলে বোঝা যাবে নির্বাচনের পর। 26-এ তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি, কে আসবে সরকারে? বিজেপির কোনো প্রশ্নই নেই। তৃণমূল ছিল হিউজ মেজরিটি নিয়ে আসবে, আমি বলে দিচ্ছি, হিউজ মেজরিটি নিয়ে। বিজেপির কোনো প্রশ্ন নেই, পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির কোনো প্রশ্ন নেই, আসার কোনো চান্স নেই। সেই প্রশ্নকে যাতে একটু, আচ্ছা বিজেপির পার্সেন্টেজ, ভোট অফ পার্সেন্টেজ কত ছিল? সিপিএমের যে ভোট পার্সেন্টেজ কমে গেল, হঠাৎ করে এক ধাক্কায় নেমে গেল, যত পার্সেন্টেজ সিপিএমের ভোট কমে গেল তত পার্সেন্টেজ বিজেপির ভোট বেড়ে গেল। এটি কি হঠাৎ করে একদিনে হয়েছে? আগে রাম পরে বাম কারা থিওরি তুলেছে, তারপরে বেছে বেছে সংখ্যালঘু এলাকায় সংখ্যালঘু, অনেকে সেকুলার বলতে পারে, আমি বললাম সেকুলার শব্দটা আপেক্ষিক, আপনি দেখে মনে হবে সেকুলার, আর আসলে মনের মধ্যে কি। বেছে বেছে মুসলিম সংগঠন, মুসলিম পীরজাদা, দাড়িওয়ালা, টুপিওয়ালা লোকেদের সঙ্গে আপনি মিটিং করছেন কেন? মুসলিম ভোট যদি ভাঙা যায়, হিন্দু ভোট যদি এক করা যায়, শুভেন্দু অধিকারী যেটা প্রতিদিন বলছে, প্রকাশ্য বলছে, আপনি সিপিআইএম সেটা রাতের অন্ধকারে করলেন, ঠিক করলেন। এখন তৃণমূলের প্রতিকূল রহমান তো এই প্রশ্ন করবে, সিপিএমের প্রতিকূল রহমান হয়তো প্রশ্ন করেছিল, এইভাবে করেনি, কিন্তু এখন তো প্রকাশ্য প্রশ্ন করবে, উত্তর দেবেন না। ইতিহাস বড় নির্মম, প্রশ্ন তো হবেই, উত্তর তো আজ নয় কাল, কাল নয় পশু, পশু নয় তশু, আপনাকে দিতে হবে। এবং আজ থেকে আমার দৃঢ় বিশ্বাস, আজ থেকে 10 বছর পর হতে পারে, 20 বছর পর হতে পারে, কোনো না কোনো সময় আবার করে নতুন করে কোনো দলিল লেখা হতে পারে, সেখানে অবশ্যই লেখা হবে আবারও একটা ভুল সিদ্ধান্ত ছিল। এরকম অনেকবার হয়েছে, সেটা বোধহয় হতে পারে, আমি জানি না। একেবারে শেষ জায়গা, আরেকটা তোমার ফেসবুক পোস্ট দিয়ে আজকের পর্বটা শেষ হোক। তোমার আরেকটা ফেসবুক পোস্ট পড়েছিলাম, সাপ একটাই, কোথাও নাম শাখামুটি, কোথাও পদ্ম গোখরো, চাঁদ হয়ে বাংলাদেশে আর পদ্ম হয়ে ভারতে ছবল মারে, মানবতার শত্রুরা নিপাত যাক। এটি তো হওয়া উচিত, এটি তো কমিউনিস্ট পার্টির হওয়া লাইন হওয়া উচিত। আপনি বাংলাদেশের প্রশ্নে যখন ওই প্রথমে বললাম বাংলাদেশ নিয়ে আমি মরা কান্না কাঁদবেন, আর এখানে জামাতের সঙ্গে মিটিং করবেন, আপনি এখানে বিজেপি নিয়ে মরা কান্না কাঁদবেন, আর বিজেপির যাতে সুবিধা হয়, হুমায়ুনে মানে বিজেপির দাঁড়ানো লোক, বিজেপির থেকে টাকা খেয়ে দাঙ্গা করানো লোক শোনা যায়, বিজেপির থেকে ফান্ডিং নিয়ে নতুন করে পশ্চিমবঙ্গের মাটিতে দাঙ্গার ব্লুপ্রিন্ট তৈরি করবার লোক বলে শোনা যায়, তার সঙ্গে আপনি বসে মিটিং করবেন। তো ফলে কোথাও পদ্ম গোখরে, কোথাও চাঁদ শাঁখামুটি, ফলে আপনি দুটো সাপের গালে চুম খাবে, কি করে হয়? আমরা বলি না সাপের গালে চুম খাচ্ছে, ব্যাঙের গালে চুম খাচ্ছেন, তো উনি বিষাক্ত সাপের গালেও চুম খাচ্ছেন, নির্বিষ সাপের গালেও চুম খাচ্ছেন, কিন্তু চুমটা তো সাপের গালে খাচ্ছেন। সাপের তো লেজ ধরে কোনো লাভ নেই, সাপকে যদি হঠাৎ হয় মাথায় মারতে হয়তো, লেজ ধরলে তো ছোবল আপনাকেই খেতে হবে। আপনি সাপের লেজ ধরতে গেছেন, ছোবল তো খাবেন, আজ না হোক কাল খাবেন। তখন যদি অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় অবশ্যই আমরা যাব। থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য, অসম্ভব ধন্যবাদ। তোমার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে আমি জানি না, আমি স্পেকুলেশনে যাবও না,
তবে একজন বন্ধু হিসেবে, তোমার চেয়ে বয়সে কিছুটা বড় হিসেবে তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল, অনেক অনেক শুভেচ্ছা রইল। খুব ভালো থাকো, সুস্থ থাকো, তোমার একদম। ভবিষ্যৎ সুন্দর হোক, এবং তোমার পরিবার, তোমার ওপর রাজনৈতিক আক্রমণ আসবে, নিশ্চয়ই একদম, আসা একদম, উচিত, স্বাভাবিক সেটাই। কিন্তু পরিবারের ওপর কদর্য বা কুরুচিপূর্ণ কোনো রকম আক্রমণ না নামুক, এটাই প্রার্থনা করি। কারণ আমি আজও বিশ্বাস করি বাঙালির মধ্যে সেই মানবিকতা রয়েছে। আক্রমণটা যার বিরুদ্ধে, তার বিরুদ্ধে সরাসরি হওয়া উচিত, তার পরিবারের বিরুদ্ধে আমি নয়। এতে বিচলিত নই, বিচলিত নই। আমাকে এত সহজে ভাঙাও যাবে না, দুমড়ানো যাবে না। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। তো যার পথ হারানোর জন্য যে নেমেছে, তার কাছে পথের কোনো যার সন্ধান নেই, সাগরে পেতেছি শয্যার শিশিরে কি ভয়। ক্যা বাত, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো আজকের পর্ব জানাবেন, একটু লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে আগামী পর্বে।